গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মম। গল্পের চতুর্থ অংশ। মেহনুর আবারও সবার দিকে উজবুকের মতো তাকালো। এখন ওই তরুণের জন্য মাহতিমের রুমে যাওয়া লাগবে? তাও কিনা একা একা যেতে হবে? কি বলবে মাহতিমকে? কিভাবে গুছিয়ে বলবে এসব কথা? যতবার মাহতিমের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে, ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থায় কাঠোকাঠ হয়ে গিয়েছে মেহনুর। এবার এই ভয়াবহ অস্থিরতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কিনা কে জানে। বাঘের আস্তানায় গর্জন থামানোর জন্য পা বাড়ালো মেহনুর। ভয়ের তীব্রতায় মনের অবস্থা বড়ই নাজেহাল। প্রচণ্ড ভয়ের জন্য গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে, পা চালাতেও প্রচুর বেগ পেতে হচ্ছে। শুষ্ক গলায় কয়েকবার ঢোক গিলল মেহনুর, বদ্ধ দরজায় ধাক্কা দেওয়ার আগে বুকে 3 বার ফু দিল। ঠান্ডা ও অসাড় হয়ে আসা শরীরটা দরজার একদম নিকটে নিয়ে দুহাত বাড়িয়ে ধাক্কা মারল। ক্যাচ করে একটা শব্দ তুলে বদ্ধ দরজাটা খুলে গেল। তখনই রুমের আবছা অন্ধকারে জানালার কাছে আবিষ্কার করল লম্বা দেহের মানুষটাকে। সেই মানুষটা জানালার দিকে মুখ দিয়ে কঠোরভাবে দাঁড়িয়ে আছে। তার পেশিবহুল হাত দুটো প্যান্টের দুপকেটে গুজিয়ে রেখেছে। বাইরে থেকে আসা রাস্তার আলোতে এটুকু বোঝা যাচ্ছিল, তার গায়ে কোনো টি-শার্ট নেই। সেই উন্মুক্ত গায়ের উপর ঘামের আস্তরণ লেপ্টে কেমন যেন চকচক করছিল। মোটা মোটা মাংসপেশিগুলো খাপে খাপে ফুলা তার চওড়া কাঁধের মানুষটার দেহ আসলেই আকর্ষণীয়। জিমখানার শেপডিবিল্ডারদের মতো চোখ ধাঁধানো। দেখতে বিশাল দেহের মানুষ, সেই সঙ্গে উচ্চতাও যেন অতুলনীয়। লোকটা যদি নিজের বউকে কখনো জড়িয়ে ধরে, তাহলে সেই মেয়ে কি আদৌ নিঃশ্বাস নিতে পারবে? দম আটকে মারা যাবে না? সাথে সাথে ধিক্কার দিয়ে চোখ নামিয়ে ফেলল মেহনুর। অসভ্যভদ্র চিন্তা করার জন্য নিজেকে দুস্তবক গালাগাল দিয়ে সেই রুমের ভেতর পা ফেলে ঢুকল। মাহতিমের কানে স্পষ্টভাবে সেই পদজোড়ার শব্দ আসছে। পরিচিত সেই শব্দের জন্য কিছুটা বিভ্রান্ত হলেও তৎক্ষণাৎ নিজেকে শান্ত করে নিল। পেছনে থেকে আসা আগত বালিকার জন্য কাঠিন্য সুরে বলল, কি জন্য এখানে আসা হয়েছে? পা থামিয়ে চমকে উঠলেও কোনো শব্দ উচ্চারণ করল না মেহনুর। কিছুক্ষণ বোকার মতো চুপ থেকে ধীরে ধীরে গলা খুলে বলল, আপনার সাথে দুটো কথা ছিল। কথাটা শুনে কোনো হেলদোল হল না মাহতিমের। যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না সে। চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির করে চুপ করে রইল। ঠিক ওই সময় বাইরে একটা পিকআপ গাড়ি থামলে সেই গাড়ির আলোতে রুমের অন্ধকার যেন একটুখানি কমল। মেহনুর আবারও দৃষ্টি তুলে মাহতিমের দিকে তাকালো। কিন্তু সেই দৃষ্টি আর নিচে নামাতে পারল না মেহনুর, শত চেষ্টা করেও পারল না তখন। ভীতু চাহনির দৃষ্টিটা হঠাৎই যেন শান্ত হয়ে গেল ওর। শুধু মাহতিমের পিঠটার দিকে যেন সম্মোহন দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদযন্ত্রের বেসামাল ধুকপুকনি ধীরে ধীরে যেন কমতে লাগল। সকল ভয় আকস্মাৎ উধাও হয়ে গেল কেন জানি। এতদিন লোকটাকে টি-শার্টের মধ্যেই দেখেছে, টি-শার্টের ভেতরেই ভয়ঙ্কর ফিটনেস বোঝা যেত লোকটার। হাতের বাইসেপস মাসলের জন্য টি-শার্টের শর্টসিলভ কুপোকাত হয়ে যেত। এই লোকটা নিজেকে এত বড় বড় করে, তাহলে ইয়াংদের মতো কিভাবে বডি ফিটনেস ধরে রেখেছে? বয়স কত? 30-এর ওসপার? নাকি আরও বেশি? চিন্তার দুয়ারে কড়া নাড়তেই মাহতিমের গমগম সুর যেন ওকে বাস্তবে টেনে আনল। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও এখান থেকে। মেহনুর এমন কিছুই শুনবে ভেবেছিল, আর সেটাই কিনা কাটায় কাটায় মিলে গেল। কিন্তু এখনই হার মানলে চলবে না। সৌভিক বলে দিয়েছে, এই লোকটা যেই পর্যন্ত কমিটমেন্ট আকারে রাজি হবে না, সেই পর্যন্ত কোনোভাবেই আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে না। এই মাহতিম আনসারি একবার যেটা বলে, সেটা আকাশ পাতাল উল্টে গেলেও গড়ায় দণ্ডায় করে ছাড়ে। মেহনুর আরেকটু সাহস জুগিয়ে মাহতিমের দিকে এগিয়ে গেল।
মাহতিমের বাপাশে এসে জানালার কাছে দাঁড়ালো। নিচু করে রাখা চোখ দুটো ডানে ফিরিয়ে মাহতিমের মুখের দিকে ধীরগতিতে তুলতে লাগল। মাহতিমের মুখের বাপাশটা কেবল দেখা যাচ্ছিল, আর তাতেই মেহনুরের গলা যেন শুকিয়ে খসখস হয়ে গেছে। মাহতিমের মুখটার দিকে দৃষ্টি তুলে তাকালে কয়েক সেকেন্ডের জন্য বায়ে তাকালো মাহতিম। শান্ত অথচ কঠোর দৃষ্টি দিয়ে এক পলক ভীতু প্রাণীটিকে দেখে আবার আকাশের দিকে তাকালো। মেহনুর কাচুমাচু ভঙ্গিতে মিনমিন করে বলল, আপনি তরুণ ভাইয়ার জন্য বাড়িতে কোনো ঝামেলা করবেন না। আপনার একটা ঝামেলার জন্য আমি প্রচুর বিপদে পড়ব। আমার দাদা ভাইয়ের নাক কাটা যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আজকের ঘটনাটা বাইরে ফাঁস করবেন না। মেহনুর কথাটুকু শেষ করে আবার মাহতিমের মুখের দিকে তাকালো। উত্তরের জন্য যখন অনিমেষ নেত্রেই চেয়ে রইল তখন ভীষণ অসহায় অনুভব করছিল মেহনুর। মানুষ যে কতটা খারাপভাবে বিশ্রী ঘটনা রটিয়ে দিবে সেটা চিন্তা করলেই কান্না পায়। তারা যদি তরুণের ঘটনা জানতে পারে তাহলে মোল্লাবাড়ি নিয়ে 7 গ্রাম পর্যন্ত থুথু করতে থাকবে। মেহনুর আসন্ন বিপদ নিয়ে চিন্তা করতে থাকলে পাশ থেকে মাহতিম শক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি আমার তাণ্ডব লীলার জন্য টেনশন করছ? প্রশ্নটা ছুড়েই মাহতিম পকেটে হাত গুজানো অবস্থায় ওর দিকে ফিরল, মুখোমুখি হয়ে ওর ভীত মুখটার দিকে দৃষ্টি ফেলে অটল হয়ে দাঁড়াল। খসখসে গলায় ঢোক গিলে মেহনুর ওর দিকে ধীরগতিতে দৃষ্টি তুলতে লাগল। আবারও তীব্র উত্তেজনায় বুকের ভেতর হাতুড়ি চালানো হচ্ছে, নিঃশ্বাস হয়ে আসছে দীর্ঘ ঘন গভীর। মাহতিম আনসারীর মুখের দিকে তাকানোর সাহস হল না তখন বুক পর্যন্ত দৃষ্টি তুলেই দাঁত শক্ত করে চোখ বন্ধ করে ফেলল মেহনুর। দুহাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে শক্ত হয়ে গেল ও। শরীরের ভেতর যেন অদ্ভুত শিরশিরে ভাব অনুভূত হচ্ছে, সেই শিরশির অনুভূতির জন্য শিরায় উপশিরায় বিদ্যুতের মতো ঝিমঝিম করছে। মেহনুরকে ওমন অবস্থায় দেখে চোখ তীক্ষ্ণ করে কৌতূহল মিশ্রিত চাহনিতে তাকালো মাহতিম। প্রশ্নাত্মক ভঙ্গিতে সে মেহনুরের দিকে এক কদম এগিয়ে গেল। মেহনুর রুমে ঢোকার পর যেই সুঘ্রাণযুক্ত গন্ধটা মৃদু আছে টের পাচ্ছিল, সেই গন্ধটা আকস্মিকভাবে তীব্র হয়ে ঠেকল এখন। এটা কিসের ঘ্রাণ? এটা কি কোনোভাবে ক্লোরোফর্মের গন্ধ? ক্লোরোফর্মের গন্ধ কি এরকম হয়? ধুর, যদি হয়েও থাকে তাহলে এই ব্যাটা কি কারণে সেটা ইউজ করবে? মেহনুর চোখ না খুলেই যত সব হাবিজাবি চিন্তা করতে থাকল, অথচ একজোড়া সুতীক্ষ্ণ চোখ ওর মুখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। পলকে পলকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই মাহতিম আনসারি বলে উঠে, আমার রুমে যেহেতু এসেছ, আমার দিকে তাকানোর সাহসটাও রাখা উচিত। চোখ খুলে আমার দিকে আই টু আই কন্ট্যাক্ট করো। মেহনুর এটুকু বুঝতে পারল মাহতিম বর্তমানে ওর কাছে এসে দাঁড়িয়েছে। ওর মুখের দিকে ভয়ানক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এদিকে উপায়ন্তর খুঁজাও যখন বৃথা হয়ে দাঁড়াল, তখন বাধ্য হয়ে মেহনুর নিজের চোখ খুলে মাহতিমের দিকে পিটপিট করে তাকাল। শান্ত কঠোর অক্ষুণ্ণ চাহনির মাঝে নিজের ভীত চাহনিটা সম্পূর্ণরূপে আটকা পড়ে গেল মেহনুরের। চোখ সরানো তখন দূরের কথা, চোখের পলকও যেন পড়ল না। শুধু ওই সম্মোহন চাহনির মাঝে দৃষ্টি নিবন্ধ রেখে আস্তে আস্তে ঢোক গিলল মেহনুর। মাহতিম কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের সুরে কঠোর ভঙ্গিতে বলল, তোমার ওই তরুণ ভাই যদি ভুলেও আমার সামনে আসে, আমি কিন্তু ওর জন্য স্পেশাল গোরখোদক হব। গোরের কথা শুনে গা কাটা দিয়ে উঠল মেহনুরের। ভয় চুপসে গেলেও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক দেখিয়ে ধাতস্থ সুরে বলল, কি দরকার এসব করার? যে যেভাবে আছে সে সেভাবেই থাকুক, আপনার এখানে কিছুই করতে হবে না। আপনি কেন মাতামাতি করতে চাইছেন? মাহতিম এবার চোখ সরু করে তাকালো কাঁধের নিচে পড়ে থাকা মেহনুরের দিকে, মাথা নুয়ে সূক্ষ্ম মেজাজ দেখিয়ে বলল, তোমার জায়গায় যদি নীতি, প্রীতি বা ফারিন হতো, তাহলে ওই তরুণের নামের আগে মরহুম শব্দ যুক্ত হতে বেশি সময় লাগত না। কিন্তু তুমি তো আমার কিছুই হও না। ঠিকই বলেছ,
আমার তো তোমার ম্যাটার নিয়ে মাতামাতি করার দরকার নেই। তোমার মতো বলদের জন্য নিজের হাত তো আমি নষ্ট করতে পারি না। সো গো টু হ্যাল। আমার সামনে থেকে নিজের ভীতু মুখখানি নিয়ে বিদায় হও। চেষ্টা করবে ভুলেও আমার সামনে যেন না পড়ো, নইলে আমি রাগের মাথায় কেমন আচরণ করব নিজেও জানি না। চলে যাও এখান থেকে। প্রচণ্ড রাগটা সামলে নিলেও শেষোক্ত কথাটা চড়া গলায় বলল মাহতিম। মেহনুরকে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরেকবার হুঙ্কার দিয়ে উঠল। মাহতিমের খোঁচা অপমানগঞ্জনা শুনে মেহনুর নতমুখে ধীরে ধীরে চলে যেতে থাকল। মাহতিম তখন উত্তেজিত রাগটা সামলানোর জন্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল। এক পর্যায়ে পকেট থেকে ফোন বের করে সেটা আছাড় মারতে নিল, কিন্তু পরক্ষণে শূন্যে উঠিয়েও আর ছুঁড়ে মারল না মাহতিম। চূড়ান্ত রাগটা সামলে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়তে লাগল। তখন ফোনটা আবারও পকেটের ফাঁকে ফেলে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকাল। ঘিয়ে রঙের শাড়িটা অন্ধকারে উজ্জ্বল হয়ে আছে, মাথার বেনিটা পিঠ থেকে হাঁটু পর্যন্ত মায়াবী বালিকার চিত্র প্রদর্শন করছে। ছোট ছোট পায়ে চলে যাওয়ার দৃশ্যটা দেখে চোখ বন্ধ করল মাহতিম। জানালার দিকে পিঠ ঠেকিয়ে বন্ধ চোখে ভাবতে লাগল, ওই পা দুটো আটকানোর জন্য আসলো যোগ্যতা কি ওর আছে? যদি কখনো যোগ্যতা এসে যায় ও কি গ্রহণ করবে? মাহতিম সবসময় চাইতো এমন কেউ আসুক যে তার কাছে চেয়ে চেয়ে ভালোবাসার আবদার করবে। ব্যস্ত মাহতিমের হাত দুটো টেনে কোমরে রেখে বলবে, উপরে তুলুন, আপনার কোমল ওষ্ঠযুগলের স্পর্শ নিতে চাই। কাজের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বলুক, আপনার বাহুগুলোর মধ্যে গুটিসুটি পাকিয়ে ঘুমাতে চাই। এত আবদারের জন্য যেই মানুষটা দরকার সেই মানুষটাও নেই। এসব চিন্তা করলে সবসময় আফসোসের শূন্যতা ভর করে ওর। মাহতিম বুকভর্তি নিঃশ্বাস টেনে চোখ খুলে দেখল, জীবনের মতোই রুমটা নিঃশব্দ নিঃসঙ্গ ঘুটঘুটে অন্ধকার। কোথাও কেউ নেই। এশারের একটু পরেই বাড়িতে ফিরল মাহমুদা। এসেই দেখেন উঠানের বাতি আজ নিভানো। তিনি কিছুটা অবাক হলেও চুপচাপ বাড়িতে ঢুকে গেলেন। আঙিনার লাইট জ্বললেও সেখানে কেউ ছিল না। তার মানে সুজলা ভাবি, মার্জা আপা এখনো আসেনি। মাহমুদা মাথার ঘোমটাটা কপাল পর্যন্ত টেনে আনলেন। এরপর মেয়েকে একবার দেখার জন্য সবার আগে মেহনুরের রুমে গেলেন। দরজার সম্মুখে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দেখলেন বিছানায় উপুর হয়ে শুয়ে আছে মেহনুর। যখন সেদিকে ভালোমতো তাকালেন তখনই আশ্চর্য হয়ে বিছানার দিকে ছুটে গেলেন মাহমুদা। বিছানায় বসে মেয়েকে দ্রুত নিজের দিকে ঘোরাতেই নানা অস্থির বাক্যে বলতে লাগলেন, মা রে, তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে? মেহনুর, তাকা মা, বাড়িতে কেউ কিছু বলেছে? শেফালি ভাবি কিছু? কথার মাঝখানে আটকে গেলেন মাহমুদা। দমে দমে ফুলে উঠা পিঠটা নিয়ে বালিশ থেকে মুখ তুলে তাকালো মেহনুর। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে রক্তিম হয়ে আছে। এখনো গাল বেয়ে অশ্রুফোঁটা বর্ষণ হচ্ছে ওর। মাহমুদা তীব্র উৎকণ্ঠায় আঁচল টেনে মেহনুরের গাল মুছে দিতে লাগলেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন কেন ও কাঁদছে, উনার অনুপস্থিতিতে কেউ কি কিছু বলেছে? নিঃশব্দে কান্নার আওয়াজ যেন ফিসফিস করে শোনা যাচ্ছে ওর। মাহমুদা আর সহ্য করতে না পেরে এবার ক্রোধ দেখিয়ে জোর দিয়ে জানতে চাইল। মেহনুর অশ্রুপূর্ণ চোখ তুলে মায়ের দিকে তাকালেও আবার দৃষ্টি নামিয়ে মৃদু সুরে বলল, তুমি কারণ শুনে কি কিছু করতে পারবে? কখনো তুমি আমার পক্ষ নিয়ে কথা বলছো? মেজো মা, সুরাইয়া বুবু প্রতিদিন আমাকে কথা শোনায়, তোমাকে ইচ্ছেমতো খোঁটা দেয়, আব্বাকে নিয়েও যাতা করে কথা বলে। এসব শুনেও তুমি কিছু করতে পেরেছ? আব্বা বিদেশে দিনরাত এক করে খাটে, আর সেই খাটুনির টাকায় ওরা নাম ফুটায়। আম্মা ছোট থেকে বড় হলাম ঠিকই, কিন্তু অন্যের লাথিউস্ট্রা খেয়েই বড় হতে হয়েছে। দাদাভাই সারাদিন বাইরে চলে গেলে ওরা দুজন মিলে বাড়ি ছসে খায়। এত সব দেখেও তুমি কিছু করো না, ওদের কিছু বলো না। আমাকে তুমি ভালোবাসো না আম্মা? তুমি যদি আমাকে মূল্য করতে তাহলে এই বাড়িতে রাখতে না। ওরা কেউ ভালো না।
মাহমুদা এমন কঠিন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বাকশক্তি হারানোর মতো চুপ করে রইলেন। এদিকে মেহনুর চোখ মুছে ঢোক গিলে আবারও কান্নামাখা সুরে বলে উঠল, মেজো মা যদি প্রতিবাদ না করে তাহলে কেউ আমার পক্ষ নিয়ে কথা বলে না। আমি ঝগড়া করতে পারি না দেখে সবাই ইচ্ছেমতো আমাকে কথা শুনিয়ে যায়। যখন মন চায় আমাকে মারে, চুল ধরে ব্যথা দেয়, এটা ওটা কাজ করতে দেয়, যা খুশি সবকিছু আমাকে দিয়ে করাই। আমি কোনোদিন অবাধ্য হইনি, কাউকে কিছু বলিনি, কিন্তু সবাই আমাকে কষ্ট দিয়ে যায়। জানো আম্মা, দুনিয়ায় সরল সহজ মানুষদের জায়গা নেই। মূর অবস্থায় স্থির হয়ে আছে মাহমুদা। চোখের সামনে মেয়ের ফুপানো কান্না দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। কি করবেন, কি বলবেন, কি বুঝাবেন কিছুই উনার মাথায় ঢুকল না। মাহমুদা সবসময়ের মতোই শান্ত চুপচাপ সহজ মনের মহিলা। আজও এমন বৈরী অবস্থা দেখে তিনি কিছুই বললেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রুসিক্ত চোখ মুছিয়ে কাছে টেনে নিলেন। ছোট্ট মেহনুর যে বড় হওয়ার পরও ছোটদের মতোই অশ্রু ঝরাচ্ছে সেটা দেখে তিনি মৃদু হাসলেন। মেয়ের কপালে স্নেহমায় গাঢ় চুমু খেয়ে বুকে মাথা টেনে আগলে ধরলেন। মাথায় আদরের হাত বুলিয়ে দিতেই কান্না কমে এলো ওর। স্বল্প সময়ের মধ্যে কান্না থেমে চোখ বন্ধ করে ফেলল। মায়ের পরিচিত উষ্ণতায় গা মিশিয়ে ঘুমিয়ে পড়ল মেহনুর। আজকের বীভৎস ঘটনার উপর চাদর টেনে দিয়ে ক্লান্ত মনে ঘুমিয়ে গেল। বাড়ির সদস্য এক এক করে ফিরে এলে সবাই একসঙ্গে খাবার খেয়ে নিল। নীতি, সৌভিকরা আনমনে খাবার খেয়ে উঠল। মাহমুদা নিজের উদাস মুখটা যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। এদিকে মাহতিম কোনো রকমে দুলোকমা গিলে নিজের রুমে ফিরে এলো। ওর পিছু পিছু কয়েক মিনিটের মধ্যে নীতিরা এসে উপস্থিত। মাহতিম বিছানার হেডবোর্ডে পিঠ লাগিয়ে আধশোয়া স্টাইলে ফোন টিপছিল। মাহতিমের মুডের অবস্থা দেখে কারোর কথা বলার সাহস হচ্ছে না। এদিকে নিজেদের মধ্যে ইশারায় কথা চললে শেষে নীতি বলে উঠল, ভাইয়া তুমি কি ঠিক আছো? মাহতিম এক পলক দৃষ্টি তুলে নীতির দিকে তাকালো, পরক্ষণে ফোনের দিকে দৃষ্টি নামিয়ে শান্ত সুরে বলল, আমার কি কিছু হওয়ার কথা ছিল? নীতি সাথে সাথে মাথাটা নাবোধকে নাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, না না, সেটা হবে কেন? তোমার মুড যে এমন খারাপ হয়ে আছে সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। মাহতিম কয়েক সেকেন্ড চুপ করে আবার বলে উঠল, ওই রামবলদকে তোরাই রুমে পাঠিয়েছিলি ঠিক না? এমন সম্বোধন শুনে নীতি ফিক করে হেসে দিতেও সামলে নিল। পেছনে থেকে তৌফা বলে উঠল, রামবলদ না পল্ট্রি মুরগি সেটা সময় আসলেই বুঝবি। যাই হোক, মেহনুর যখন রুম থেকে বের হলো তখন তুই উদাম গায়ে কি করতাছিলি? মাহতিম তৎক্ষণাৎ এমন কথা শুনে তৌফের দিকে তাকালো। ভ্রু উঁচু প্রশ্ন ছুড়ে বলল, মানুষ উদাম গায়ে কি করে? তৌফের পাশ থেকে সিয়াম একগাল হাসি দিয়ে মেয়েদের মতো লজ্জা মাখা ভঙ্গিতে বলল, যা দুষ্টু, খালি দুষ্টু দুষ্টু কথা বলে। সিয়ামের মেয়েলি ঢং দেখে ফিসফিস করে হেসে দিল সবাই। এদিকে সিয়ামের ঘটনার সূত্র ধরে তৌফা অনুযোগের সুরে বলল, সত্যটা কও তো মামা, তুমি টি শার্ট খুইলা কি আকামটা করতে চাইছিলা? অন্ধকার তো ভালোই ছিল, তার উপর সুন্দরী নিজেই তোমার রুমে পদধূলি দিতে আসছিল। তুমি কি আবার চান্স মারলা নাকি বন্ধু? মাহতিম টু শব্দ পর্যন্ত না করে ডান হাতের তর্জনী তুলে জানালার দিকে ইশারা করল। সবাই ইশারা অনুযায়ী সেদিকে তাকালে দেখতে পেল একটা মোটা লম্বা শক্ত মতন পাথর জানালার নিচে রাখা। সেই পাথরটা যে রাগ কমানোর জন্য ব্যায়ামের কাজে ডাম্বেলের মতো লেগেছে সেটা বুঝা শেষ সবার। তরুণ এখনো বাড়িতে ফিরেনি, আর ফিরলেও সম্ভবত মাহতিম কিছু করবে না। কিন্তু মেহনুরের সাথে কি কথা হয়েছে সেটাও ওরা জানে না। মাহতিমের রুম থেকে মলিন মুখ নিয়েই বেরিয়েছে মেহনুর, সেখানে মাহতিম ওকে কিছুই বলেনি।
ওরা সবাই দূর থেকে এক্সপেক্ট করছিল হয়তো মাহতিম যখন মেহনুরকে দেখবে তাদের মধ্যে কিছু না কিছু ঠিকই কানেক্ট হয়ে যাবে, কিন্তু সেটা হওয়া তো দূরের ব্যাপার। উল্টো মাহতিমের চড়ানো আওয়াজের ধমক শুনে সবাই স্থির হয়ে যায়। রাত তখন 2টো বাজে। পাড়াপড়শি সহ বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ কিরণে আলোকিত হয়ে আছে চারপাশ, কিন্তু প্রকৃতির নীরবতা যত নিস্তব্ধ আকারে নিঃশব্দ হচ্ছে, ততই যেন একজনের বুকে ভয়ের গোলাটা দারুণভাবে ভীত করে তুলছে। নাকের নিচে মলম লাগানো, হাতের কনুইয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মানুষটা যে বিকেলের দিকে জঘন্য একটা ঘটনা করে বেরিয়েছে সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা জানে না। যারা জানে তারা কেউ জেগে নেই এখন। তরুণ চুপচাপ অন্ধকার উঠান পেরিয়ে বাড়ির সদর দরজায় কড়া নাড়ল, কিন্তু আশ্চর্যের ব্যাপার কড়া নাড়তেই দেখল দরজাটা খোলা। প্রচণ্ড আশ্চর্য হলেও মনেমনে খুশি হল তরুণ। যাক বাবা, দরজা যে ভুলবশত না লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, এতে ওর জন্য ভালোই হয়েছে। তরুণ হাসি খুশি মনে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজা আটকে আঙিনার দিকে তাকালো। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই চোখ সয় চলার জন্য একটু অপেক্ষা করল তরুণ। চোখ যখন অন্ধকারে সয় এলো তখন দর্প ভঙ্গিতে পা বাড়িয়ে নিজের রুমে চলে আসলো তরুণ। দরজাটায় ছিটকিনি দিয়ে বিছানায় এসে বসল। জোরে একটা শ্বাস ছেড়ে আবার উঠে আয়নার সামনে গেল। আয়নার পাশেই সুইচবোর্ড দেওয়া, তাই লাইটের জন্য সুইচ টিপতে লাগল। কিন্তু দ্বিতীয় দফায় আশ্চর্য হয়ে দেখল লাইটও আজ কাজ করছে না। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে কাঠের টেবিলে সেটা রাখল। দেয়ালে ঝুলানো বর্গাকার আয়নায় মুখটা দেখতে গেল। নাকের নিচটা অনেকখানি কেটে গেছে। তর্জনী আঙুলটা দিয়ে কাটা জায়গায় আলতোভাবে স্পর্শ করতেই হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল ওর। আয়নার ভেতর যেই প্রতিবিম্ব দেখতে পেল, সেটা দেখে অস্ফুট সুরে শিউরে উঠল তরুণ। চোখ দুটো গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভ্রম নাকি সত্য, সেটা বুঝার জন্য তাড়াতাড়ি দুহাতে চোখ কচলাতে লাগল, কিন্তু না, মনের ভ্রম না। আয়নায় যেই পুরুষমূর্তি দেখা যাচ্ছে সেটা মিথ্যা না। সত্যি সত্যিই তরুণের পিছনে সেই পুরুষমূর্তি দাঁড়িয়ে আছে, ভয়াবহ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বুকের বক্ষস্থল থেকে গলা পর্যন্ত শুকিয়ে এলো তরুণের, কথা বলতেও যেন জিহ্বা ভার লাগছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। চারপাশ ভয়ঙ্কর অন্ধকারে গা ঢেকে আছে। গুড়গুড় করে মেঘগর্জন শোনা যাচ্ছে দূরদূরান্তে। এখনো বজ্রপাতের পৈশাচিক আওয়াজ শুরু হয়নি। বৃষ্টির আগে যেই দমকা হাওয়া ছাড়ে তাতেই পল্লীবিদ্যুৎ উধাও হয়ে গেছে। আকাশ যেভাবে অন্ধকার করেছে, তাতে মনে হচ্ছে তাণ্ডবের মতো বৃষ্টি নামবে। এদিকে মোল্লাবাড়িতে টানটান উত্তেজনা কাজ করছে। তরুণের কোনো লাতাপাতা নেই, ঘরের মধ্যে তরুণের ব্যাগটা পর্যন্ত গায়েব। হুট করে নিরুদ্দেশ ভঙ্গিতে চলে যাওয়ার ঘটনাটা হান্নান শেখ কোনোভাবেই মিলাতে পারছেন না। এদিকে সুরাইয়ার উপরও প্রচণ্ডরূপী ক্ষেপে আছেন তিনি। সুরাইয়া বেহায়ার মতো পাশের গ্রামের নদীপাড়ে গিয়ে নৌকায় ঘুরে এসেছে। সঙ্গে যে একটা ছেলেও ছিল সেটাও গ্রামের চাষি রবিউল মিয়া কানে দিয়েছে। এসব শুনেই তিনি যারপরনাই বকেছেন সুরাইয়াকে। শেফালি আজ সাফাই দিতে গিয়েও চুপ করে আছে, সুজলা কঠোর চাহনিতে সুরাইয়ার দিকে তাকিয়ে শেষে রান্নাঘরে চলে গেলেন। ঘটনা যখন ইতি টেনে বসল, সবাই যখন যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়ল, তখন শান্তচিত্তের মেহনুর ঘরের পর্দা সরিয়ে বাইরে চুপি দিল। কাউকে তখন দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চুপি চুপি পুকুরপাড়ের জন্য সিঁড়ি ধরে নামল, কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে সুতীক্ষ্ণ কণ্ঠের জন্য পা থামিয়ে ফেলল মেহনুর। সংকোচ ভঙ্গিতে মাথা ঘুরিয়ে দেখল মার্জা দাঁড়িয়ে আছেন। তিনি হাতের ইশারা করে ওকে কাছে আসতে বললেন। মেহনুর গুটি গুটি পায় উনার কাছে যেয়ে দাঁড়ালে মার্জা ওর হাত ধরে শান্ত গলায় বলেন, ওমন চুপি চুপি করে কোথাও যাচ্ছ মেহনুর? সহজাত নরম কণ্ঠ এবং সুলভ আচরণ দেখে মুখ তুলে তাকালো মেহনুর।
গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরে আছে মার্জা, মাথায় সুন্দর করে ঘোমটা দেওয়া। চোখে মুখে সৌজন্যের হাসি দেখা যাচ্ছে, শরীরের সর্বত্র যেন শৌখিনতার ছোঁয়া। মেহনুর শান্ত নয়নে মার্জাকে এক পলক দেখে নিল, এরপর চোখ নামিয়ে সরল গলায় বলল, পুকুর পার যাচ্ছিলাম। উত্তরটা শুনে মুচকি হাসি দিল মার্জা। মেয়েটার মধ্যে ছোট ভাবির সহজ সরল রূপটা ভালোমতোই প্রকাশ পাচ্ছে। মেয়েটা সম্পূর্ণ ওর মায়ের আচারনিষ্ঠ পেয়েছে। এদিকে মেহনুরের মনে প্রচণ্ড অস্বস্তি অনুভব হচ্ছে। প্রথমত মার্জার সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি। শাহনাজ, সাবা, সুরাইয়া যেখানে ঢের কথাবার্তা সেরে ফেলেছে, সেখানে মেহনুর মার্জার কাছ থেকে নিজেকে যথেষ্ট গুটিয়ে রেখেছে। মার্জা সৌজন্যমূলক হাসি দিয়ে মেহনুরকে নিজের রুমে নিয়ে গেলেন। এ বাড়ির 4টা নাতনির মধ্যে মেহনুরকেই উনার চমৎকার লাগে। মেয়েটার চেহারায় সুরাইয়ার মতো ভোতা ভাব নেই, শাহনাজের মতো সখ্যতার আলাপন নেই, সাবার মতো হুটহাট মিশুকে স্বভাবটাও দেখা যায়নি। মাহতিমের মুখে 2বার এই মেয়েটার সম্বন্ধে গাধা উপাধি শুনেছে, কেন শুনেছে সেটার বর্ণনা মাহতিম দেয়নি। অথচ মাহদি যেখানে মেহনুর আপু বলতেই অজ্ঞান, রাত হলেই ওর রুমে যেয়ে ঘুমানোর জন্য বায়না ধরে বসে, সেখানে মেহনুরকে গাধা বলার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। মার্জা ওকে বিছানায় বসিয়ে নিজেও ওর পাশে বসলেন। সহাস্য মুখে সান্নিধ্য আচরণে বললেন, তুমি পড়াশোনা করছো না? এবার কিসে পড়ছ? মেহনুর কাচুমাচু ভঙ্গিতে ধীর কণ্ঠে বলল, 10ম। উত্তরটা শুনে গাঢ় করে হেসে দিল মার্জা। দুজনের মধ্যে টুকিটাকি বিষয়ে কথা চলতে থাকলে ঠিক ওই সময় ফারিন মার্জার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। আনমনে চলে যেতেই রুমের ভেতরে এক পলক ভাবলেশভাবে তাকালো, মুখ ফিরিয়ে আবার যেতে ধরলে হঠাৎ বজ্রাহতের মতো বিপুল বিস্ময়ে হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি পা পিছিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে ভেতরে চুপি দিল। ওমনেই আশ্চর্য দৃষ্টিতে থম মেরে রইল ফারিন। সত্যিই মেহনুর কথাবার্তা বলছে? ফারিন অস্ফুট সুরে সর্বনাশ বলতেই একদৌড়ে সৌভিকের রুমে গিয়ে পৌঁছাল। সৌভিকের রুমে নীতি বাদে বাকি সবাই বসে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে ফারিনের আকস্মিক আগমন দেখে ভ্রু কুচকাল সবাই। ফারিন হাঁপাতে হাঁপাতে দম ফুরানোর ভঙ্গিতে ছটফট করে বলল, তাড়াতাড়ি নিচে যাও, নিচে যাও সবাই। মেহনুর জেঠিমার রুমে কথা বলছে, তাড়াতাড়ি চলো। ফারিনের কথা শেষ হতে দেরি সবগুলা ধুপধাপ করে খাট নেমে দৌড় লাগালো। মার্জা যদি ভুলেও মাহতিমের ব্যাপারে কাছু বলে ফেলে তাহলে সব শেষ। সব মানে সব শেষ। সৌভিক দৌড়ে যেতেই মাথা পিছু ফিরিয়ে ফারিনের উদ্দেশ্যে চটপট গলায় বলল, তুই নীতিকে ডাক, নীতিকে বল নিচে আসতে। আমরা সবগুলা ততক্ষণে সামলে নিচ্ছি। তাড়াতাড়ি কর ফারিন, দৌড়া দৌড়া। ফারিনের হাঁপানি তখনও থামেনি, তবুও সে আর দাঁড়িয়ে থাকেনি। সৌভিকের আদেশ শুনতেই আবারও পা ছুটিয়ে দৌড়ে লাগাল। এদিকে সিঁড়ি ধরে সবগুলো নিচে নেমে আসলো। মার্জার রুমের দিকে ছুটে যেতেই হঠাৎ সিয়াম পা থামিয়ে সূক্ষ্ম চিৎকার দিয়ে সবাইকে থামতে বলল। সেই চিৎকারের সুর বাড়ির সবার কানে না গেলেও সৌভিকদের কানে পৌঁছেছে। সৌভিক, তৌফ, সামিক, সাবির, প্রীতি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে সিয়ামের দিকে তাকাল। সিয়াম ওদের কাছে গিয়ে নিচু সুরে সতর্ক গলায় বলল, সবার একসাথে যাওয়া যাবে না, একসাথে গেলেই ধরা খাবি। শোন, এক কাজ কর প্রীতি, তুই আগে যা। তুই গিয়ে পোল্ট্রি মুরগিকে বল নীতি ওরে পুকুরপাড়ের যেই ঝোপের প্লেসটা আছে ওইখানে ইমিডিয়েটলি যেতে বলছে। সিয়ামের গুরুত্বপূর্ণ কথার মাঝে তৌফা নিজের কথা ঝুলিয়ে বলে, শালার পুত, তোর কি মাথা নষ্ট হইছে? আর জায়গা পাইলি না? চিপায় হান্দানের কথা বলস কেন? ওই জায়গা কি ভালো? সিয়াম ওর উগ্রতায় ক্ষেপে গিয়ে ওর গালে কষিয়ে চড় মারল। রাগে চটে গিয়ে দাঁত কটমট করে বলল,
মুখ খারাপ করাবি না। ঝোপের ভিতরে ঢুকতে বলি নাই, বলছি ওখানে নিয়ে আসতে। আপাতত বাড়ি থিকা দূর থাকলেই ওর মঙ্গল। আন্টি রে তুই চিনোস না? আন্টি যদি সারা বাড়ি খুইজা ওরে আড্ডা মারতে নিয়ে যায়, তাইলে বাবা আর ভাবি পাওনের রওশ করা লাগব না। সিয়াম নিজের যুক্তি বুঝিয়ে দ্রুত প্রীতির দিকে দৃষ্টি দিল। ওর দিকে আদেশসূচকে কঠোর চাহনিতে বলল, আরেকটা কথা শোন, আন্টি যদি জিজ্ঞেস করে নীতি কেন ডাকছে, তাহলে বলবি নীতি একটু ছবি তুলব। ছবি তোলার লিগার ডাকতাছে। হিসাব বুঝছস? এখন জলদি যা। সিয়ামের আদেশমতো মার্জার রুমে ঢুকল প্রীতি। এদিকে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। মার্জা যদি মাহতিমের কাজ সম্বন্ধে বলে ফেলে তাহলে বিরাট কাহিনী হবে। কিছুক্ষণের মধ্যে নীতি এসে হাজির হলে পুরো প্ল্যান ওকে জানানো হয়। নীতি সবটা শুনে সবার জন্য বলে ওঠে, প্ল্যানের ফার্স্ট টার্ম যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উচিত পুকুর পাড়ে গিয়ে বাকি প্ল্যানটা এক্সিকিউট করা। চলো আমরা পুকুর পাড়ে যাই। ওখানে গিয়ে বসে থাকলে আর কোনো প্রবলেম না। নীতির কথায় সায় জানিয়ে সবাই পুকুর পাড়ে ঝোপের কাছে হাজির হল। ঝোপটার ওখানে অনেকগুলো আমগাছ, সেই সঙ্গে জায়গা খুব স্যাঁতস্যাঁতে। সেখানে সোনালি রোদের তেজ খুব কম পড়ে বলে মাটিও বেশ নরম হয়ে থাকে। সবাই ওখানে যেয়ে জড়ো হলে কয়েক মিনিটের মধ্যে প্রীতির সঙ্গে মেহনুর এসে হাজির হয়। হলুদ রঙের শাড়ি পরুয়া মেহনুর খালি পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। মাথার চুলটা সুন্দর করে বেনি করে রেখেছে। উজ্জ্বল চামড়ার উপর লাল রঙের ব্লাউজটা বেশ চমৎকার মানিয়েছে। সৌভিক, তৌফ, নীতি একদৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতেই সৌভিক অন্যমনস্ক কণ্ঠে বলে, আমাদের ভাবি আম্মাটা সুন্দরী না? সৌভিকের হেয়ালি কথায় সায় দিয়ে ডানপাশ থেকে তৌফ বলে উঠল, শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। মাহতিমের সাথে কি যে ডেঞ্জারাস লাগব। আমার তো এখনই উইটা ভাইবা এক্সাইটেড লাগতাছে বন্ধু। তৌফের কথায় মৃদু ভঙ্গিতে হেসে দিল সৌভিক। সেই হাসির রেশ টেনে সৌভিকের ডানপাশ থেকে নীতি বলল, এই পুচকি মেয়ে যে কবে বুঝবে মাহতিম ভাই অলরেডি ঘায়েল হয়ে আছে। এখন শুধু হাত বাড়ালেই ভাইয়ার ডেসপারেট অবস্থাটা দেখতে পারত। সৌভিক স্বস্তির নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সময় আসবে গাইজ, জাস্ট আর একটু ওয়েট। আমার গাটস বলছে এই দুজনের মধ্যে কিছু তো একটা হবে। নীতি এই কথার প্রেক্ষিতে প্রশ্ন করতে পারল না। ততক্ষণে মেহনুর ওদের সামনে এসে দাঁড়ালে সৌভিক বলে উঠল, উই আর সো সরি মেহনুর, আসলো আমরা ছবি তোলার জন্যই তোমাকে ডেকেছিলাম, কিন্তু রুম থেকে ডিএসএলআর আনতে ভুলে গেছি। তুমি একটু নীতিদের সাথে থাকো, আমি আর তৌফ চট করে ক্যামেরাটা নিয়ে আসি। কথাটুকু শেষ করতেই দুজন ক্যামেরার জন্য চলে গেল। নীতি এসে মেহনুরের হাত ধরে আমগাছের নিচে নিয়ে এলো। সেখানে একটা কাঠের বেঞ্চ করা ছিল বসার জন্য, সবাই সেই বেঞ্চটাতে বসে পড়ল। মেহনুর গাছের সাথে পিঠ ঠেকিয়ে বেঞ্চে বসা ছিল, তারপরেই ছিল নীতি, ফারিন, সামিক, সাবির, প্রীতি। সবাই আড্ডা দিচ্ছিল ঠিকই, কিন্তু সময়ের কাটা বেশি না পেরুতেই হঠাৎ প্রীতি এক চিৎকার দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়াল। ওর আকস্মিকভাবে চিৎকার দেখে সবাই হতভম্ব হয়ে কপাস কুঁচকে ফেলল। প্রীতি একদমই স্বাভাবিক আচরণ করছে না, বারবার পিঠের পেছনে থেকে ওড়না দিয়ে ঝাড়া মারার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিল মাহতিম। কিন্তু প্রীতি হাউমাউ চিৎকার শুনে পুকুর পাড়ের ওদিকে থৌড়ে যেতেই সামিকের চেঁচানো গলার আওয়াজ শুনল, প্রীতি, প্রীতি, পিঠে ভুলেও হাত দিস না। মেহনুর, নীতি, ফারিন তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পা চালাও, হারি আপ, জায়গাটা ভালো না। সামিকের চেঁচামেচি চলতে থাকলে মাহতিম দ্রুত জায়গাটায় উপস্থিত হয়। সেখানে এসেই দেখে প্রীতির পিঠে যে ছ্যাঙ্গা জাতীয় কীট উঠেছে সেটা ওড়নায় ঝাড়া মেরে নীতি সরাচ্ছে।
সাবির পায়ের তলায় জুতার নিচে ছ্যাঙ্গা পিষার চেষ্টা করছে। কিন্তু সবাই যখন দৌড়ের জন্য পা বাড়ালো তখন মেহনুরের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল সবার। মেহনুর উজবুকের মতো চোখ খিচ মেরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীরে ছ্যাঙ্গা উঠেছে কিনা বোঝা যাচ্ছে না। নীতি তখন মেহনুরের দিকে যেতে ধরলে পেছনে থেকে মাহতিম কড়া গলায় বলে উঠে, নীতি থামো, ওর কাছে যাবি না, তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে পালা। নীতি চকিতে দৃষ্টি ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো। মাহতিম শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওকে যাওয়ার জন্য ইশারা করল। নীতি ইশারাটা বুঝতেই একটা ঢোক গিলে অসহায় কণ্ঠে বলল, ভাই ওর আছলে। কথাটুকু শেষ করার সময় দিল না মাহতিম। তর্জনী উঠিয়ে ওকে বাইরের রাস্তা দেখালো। নীতি একবার মাহতিমের দিকে তাকিয়ে শেষে মেহনুরের দিকে আহত দৃষ্টিতে তাকালো। মেহনুরের চোখ দুটো এখনো খিঁচুনি দিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। নিরুপায় হয়ে নীতি তখন সেখান থেকে চলে গেল। সবাই যখন হাত পা চুলকাতে চুলকাতে চলে গেল তখন মাহতিম লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে সুস্থে ছেড়ে দিল। স্যাতস্যাতে জায়গাটা ভালোভাবে পরখ করে এগুতে লাগলো মাহতিম। সাবধানে পা ফেলে একেবারে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহনুরের বদ্ধ দুচোখের মাঝে দৃষ্টি ফেলে প্রসন্ন কণ্ঠে বলল মাহতিম, আমার দিকে তাকাও, কোনো ভয় নেই। খুবই আস্তে অথচ দৃঢ় কণ্ঠের আওয়াজ শুনল মেহনুর। মানুষটার কণ্ঠ ধরতে পেরে সে ধীরে ধীরে কুচকানো চোখের পাতা খুলে ফেলল। চোখের সামনে ধূসর বর্ণের টি শার্ট পরে আছে মানুষটা, পরনে তার কালো প্যান্ট। তার দিকে দৃষ্টি তুলে তাকানোর জন্য প্রচুর সাহস প্রয়োজন। মেহনুর আর চোখে ডানে বামে দেখে দিল আশেপাশে কেউ নেই। একদম নির্জন শান্ত কোলাহলমুক্ত হয়ে আছে চারপাশ। ও তীব্ররূপে টের পেল পিঠের কাছে ব্লাউজের উপর কিলবিল করে কিছু হাঁটছে। সেটা যে ছ্যাঙ্গা জাতীয় চুলকানির পতঙ্গ সেটা বুঝতে পেরেই মেহনুরের শ্বাস টান উঠল। আকস্মাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করল মেহনুর, হাত পাও কাঁপতে লাগলো ওর। মাহতিম সেটা আঁচ করতে পেরে মৃদু সুরে আবার বলল, তুমি আমার দিকে তাকাও মেহনুর, তোমাকে শুধু আমার দিকে তাকাতে বলেছি। সময় নষ্ট করো না, আমার দিকে তাকাও। মেহনুর জীর্ণশীর্ণ রোগীর মতো কাঁপতে লাগল। কিটটা ধীরে ধীরে নিচের দিকে কোমরের কাছে নামছিল। যদি ওটা কাটা জায়গাটার ওখানে যায় কি করুণ অবস্থা হবে সেটা কি কেউ জানে? এত বলার পরও যখন মেহনুর মুখ তুলল না তখন মাহতিম বাধ্য হয়ে ওর থুতনি ধরে মুখ তুলল। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল মাহতিমের স্পর্শ এবং চাহনি দেখে। মাহতিম ওর দিকে কেমন বেকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টির মাঝে নিবন্ধ করে মাহতিম এক হাত এগিয়ে ওর কোমরের বাপাশ ধরল, আরেক হাত এগিয়ে ওর পিঠের উপর রাখল। মাহতিমের চোখের দিকে তাকিয়ে চমকালো না মেহনুর, কেঁপেও উঠল না একটু। এমনভাবে স্থির হয়ে গেল যেন জন্মজন্মান্তর থেকে এই লোকটা যেন এভাবেই ওকে স্পর্শ করে এসেছে। মাহতিম ওর পিঠের উপর হাতের বিচরণ চালাতেই কোমল সুরে বলে উঠে, মেহনুর আফরিন, 10ম শ্রেণী, রোল নাম্বার 13, বিদ্যাশ্বরী স্কুলের সবচেয়ে অনিয়মিত ছাত্রী, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো। অন্যদিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই। এ কথার উত্তরে একবার শুধু চোখের পলক ফেলল মেহনুর। চোখ খুলে আবারও মাহতিমের দিকে তাকিয়ে রইল সে। মাহতিম ওর দুচোখের ভেতর দৃষ্টি জড়িয়ে মেধহীন পিঠটার নিচে হাত নামাতেই হঠাৎ ব্যথার শব্দ তুলে শিউরে উঠল। কিন্তু মেহনুরকে কিছু বুঝতে না দিয়ে তৎক্ষণাৎ চোখ খুলে ওর দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাল। মেহনুর অপ্রতিভ ভঙ্গিতে চমকে উঠলেও মাহতিমের অবস্থা দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ওর দিকে বাঁকা হাসি দিয়ে দুপা পিছিয়ে গেল মাহতিম। কোমর থেকে হাত সরিয়ে ফেলল, পিঠ থেকে সরিয়ে নিল নিজের অন্য হাতটা। মেহনুরের দিক থেকে পিছিয়ে যেতে যেতেই ডান হাতটা কেমন লুকানোর ভঙ্গিতে পকেটে গুজে ফেলল। অথচ মুখে স্বাভাবিক অবস্থা বজায় রেখে বলল, এখানে থাকা সেফ না,
বাড়ি যাও, আমি আসছি। আর এক সেকেন্ডও অপেক্ষা করল না মাহতিম। ডান হাতটা পকেটে গুজেই ব্যস্ত পায়ে চলে গেল। মেহনুরও ওর যাওয়া দেখতে দেখতে বাড়ির ভেতরে ঢুকে গেল, কিন্তু মনের মধ্যে সেই সন্দেহ ঢুকেছে সেটা আর কোনোভাবেই বেরুল না। বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামল পুরো গ্রাম জুড়ে। গ্রামের আনাচে কানাচে বৃষ্টির ঝুমঝুম ধ্বনিতে মুখরিত হচ্ছে। সবাই বৃষ্টির আমেজ দেখে বিকেলের জন্য গরম লুচি ভাজতে বসেছে। মার্জা ছেলের জন্য কফি বানিয়ে রুমে মাহদির হাতে পাঠিয়ে দিল। মাহতিমের দরজায় কড়া নেড়ে কফি হাতে ঢুকল মাহদি। মাহতিম জানালা থেকে দৃষ্টি সরিয়ে মাহদির দিকে তাকাল। ডান হাতের জায়গায় ইচ্ছে করে বাঁ হাত এগিয়ে মগ ধরতে চাইল, কিন্তু মাহদি ব্যাপারটা দেখে ভীষণ কুঁচকে মগ না দিয়ে বলল, কোনো জিনিস যে ডান হাতে ধরতে হয় সেটা জানো না? ডান হাত বাড়াও ভাইয়া, না হলে আমি কফির মগ দিব না। মাহদির সূক্ষ্ম শাসন দেখে দুই গালে ভাঁজ ফেলে মাহতিম হেসে দিল। জানালা থেকে সরে এসে মাহদির সামনে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে ডান হাতটা বের করলেও সেটা নিচু করে রাখল। বাঁ হাতটা মাহদির কাঁধে তুলে দিয়ে বলল, বেশি বড় সাজা হচ্ছে তাই না? ডান হাত ব্যথা, এজন্য বাঁ হাত বাড়িয়েছি। দে মগটা দে, বৃষ্টিটা দেখতে দেখতে কফিটা এনজয় করি। মাহদি কোনো কথা শুনল না। সে ভাবল মাহতিম হয়তো ব্যথার কথাটা মিথ্যা বলেছে। তাই রাগত সুরেই মাহতিমের উদ্দেশ্যে বলল, তুমি আমার সাথে চেকমেট করতে পারবে না ভাইয়া। আমি তোমার চালাকি ধরে ফেলেছি, তুমি যে মিথ্যা বলছো আমি সেটি বুঝেছি। মাহতিম বাঁকা হেসে বলল, তাই? তুই এত বুঝিস? চর খেতে খেতে সব বুঝে গেলি নাকি? মাহতিমের কথায় এবার সত্যিই রেগে গেল মাহদি। কাঁধ থেকে ঝটাং করে ওর হাত সরিয়ে কফির মগটা টেবিলের উপর রেখে আসলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে অ্যাটিটিউড দেখিয়ে বলল, আমি এখন ফিডার চোষা বাচ্চা না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। কয়েকদিন পর তোমার মতোই বন্দুক চালিয়ে সবাইকে ঢিসুম টিসুম করে দিব। ওর বাচ্চা সুলভ কথা শুনে হো হো করে হেসে দিল মাহতিম। হাসতে হাসতেই মাহদির কাঁধটা ধরে কাছে টেনে বলল, এই কথা বাইরে ফাঁস করিস না ব্যাটা। কফিটা নিয়ে আয়। আর আপডেটগুলো বল, সকালে তো শুনতে পারিনি। বাকি আপডেটগুলো দে, এখন একটু শুনি। মাহদি আবারও কাঁধ ঝাড়া মেরে মাহতিমের হাতটা সরিয়ে ফেলল। এক পা পিছিয়ে গম্ভীরভাবে বলল, মিস্টার মাহতিম আনসারি, সন অফ আব্দুল মেহেদি আনসারি, ব্রাদার অফ মাহদি আনসারি। কথাটুকু বলতেই মাহদির কথা আটকে গেল। এরপর আর কার কার পরিচয় ঠেলে ঠুলে ঢুকানো যায় সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল ও। মূল কথা ছিটকে যাওয়ার দৃশ্য দেখে ঠোঁট টিপে হাসতে লাগল মাহতিম। কোনো রকমে হাসি আটকে চিন্তিত মাহদির উদ্দেশ্যে বলল, আরও বল, থামলি কেন? পুরো 14 গোষ্ঠীর নাম আমার নামের পিছনে লাগিয়ে দে, আয়। মাহদি এবার বিরক্ত হয়ে গজগজ করে বলল, ভাইয়া তুমি প্লিজ বলবে তোমার রাইট হাতে কি হয়েছে? এটা বললেই তো শেষ। আমি তো আর কিছু জানতে চাইনি। মাহদির মুখের দিকে অপলক তাকিয়ে রইল মাহতিম। এরপর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ডান হাতের দিকে এক নজর তাকালো, তাকিয়েই মাহদির দিকে দৃষ্টি দিয়ে হাসি মুখে বলল, কিছুই হয়নি রে পাগল, এমনই বাহাত বাড়িয়েছি। মাঝে মাঝে একটু গুনাহ করলে তো সমস্যা হবে না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ দিয়ে যা। মাহদি আর কোনো কথা না বাড়িয়ে সোজা কফি এনে দিল। ফ্লোর থেকে হাঁটু তুলে মাহতিম দাঁড়িয়ে পড়ল। জানালার দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরতে নিলে সেই সুযোগে ডান হাতটা টান মেরে তৎক্ষণাৎ চোখ বুলালো মাহদি। এমন ঘটনার আকস্মিকতায় ব্যালেন্স হারিয়ে কফিতে চুমুক দেওয়ার বদলে একটুখানি কফি ফ্লোরে ফেলে দিল মাহতিম। সে মাথা ঘুরিয়ে মাহদির দিকে তাকালে কথা বলার জন্য বাক্য হারিয়ে ফেলল। মাহদি ততক্ষণে ওর হাত দেখে মাহতিমের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়েছিল।
ছোট ছোট হাত দুটো মাহতিমের হাতটা খুবই আলতোভাবে ছেড়ে দিল। বাকরুদ্ধ হয়ে চুপচাপ বিমর্ষ ভঙ্গিতে চলে যেতে লাগল। মাহদির উদাস মুখটা দেখে পিছু ডেকে উঠলেও ভাইয়ের ডাকে সাড়া না দিল না। মাহদি রুম থেকে বেরিয়ে যেতে থাকলে মাহতিম জোর গলায় বলে উঠল, তুই এই ম্যাটারে কাউকে কিছু বললে তোর পিঠের ছাল উঠিয়ে দিব। কাউকে কিছু বলবি না? কিরে বাচাল, শুনেছিস? আর কোনো উত্তর এলো না। বিমর্ষ মুখটা ভার করেই চলে গেল মাহদি। কফির মগটা নিয়ে কিছুক্ষণ কফির দিকে তাকিয়ে রইল, ডান হাতটা চোখের সামনে উঠিয়েও দেখল, কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করল না। কফির মগে ঠোঁট বসিয়ে জানালার কাছে গেল। বৃষ্টির প্রবলতার জন্য দূরের সব দৃশ্যই এখন অদৃশ্য হয়ে আছে। আকাশটাও সন্ধ্যার মতো কালো করে এসেছে। গাছপালা যেন বৃষ্টির পানিতে ধুলো ঝেড়ে পবিত্র হয়ে উঠছে। বৃষ্টির ঠান্ডা পানি ছোঁয়ার জন্য জানালা বাইরে হাত বাড়ালো মাহতিম। ঝর্ণার মতো চাল চুয়ে চুয়ে পড়া পানি ওর হাতের তালুতে পড়তে লাগল। কফির উষ্ণতা উপভোগের সাথে বৃষ্টির শীতলতায় সমস্ত দেহ চনমনিয়ে উঠল। মনেমনে সুর ধরল, মন বাড়িয়ে ছুঁই আমি, হাত বাড়িয়ে নয়। দূরে যাওয়ার চিন্তা করলে কেন লাগে ভয়? দুপুরের খাবারটা খায়নি মাহতিম, রাতের খাবারটাও খায়নি। দুপুরের খাবারটা হোটেলের নাম বলে কাটিয়ে দিল ও রাতের খাবারের সময় নিচে যায়নি। মার্জা খাবারের জন্য তোষামোদ করে গেলেও মাহতিম প্লেট আর নেয়নি। মায়ের হাতে খাওয়াও প্রায় 6 বছর আগে ছেড়ে দিয়েছে। এমতাবস্থায় আজ যদি খাইয়ে দেওয়ার কথা বলে তাহলে নির্ঘাত মার্জার কাছে ধরা খাবে। বিকেলের ঝুম বৃষ্টিটা এখনো থেমে থেমে হচ্ছে। সন্ধ্যার একটু পরে বৃষ্টি কমলেও খাবারের পর থেকে তুমুল আকারে বেড়ে গিয়েছে। গ্রামে বৃষ্টি হলেই দারুণ ঠান্ডাভাব আচ্ছন্ন করে। সবার ঘরেই এক্সট্রা করে মোটা কাঁথা অথবা কম্বল দেওয়া হয়েছে। মাহতিম কম্বলটা এক হাতে খুলে বিছানায় পেরে নিল, গায়ের টি শার্টটা খুলে কম্বলের নিচে ঢুকে পড়ল। লাইটটা বহু আগেই নিভিয়েছিল, তাই স্বল্প আলোর জন্য জানালাটা একটু খুলে দিল। বৃষ্টির ছাট আসলো আসুক, আজ একটু ভিজলে কোনো সমস্যা হবে না। বালিশের নিচ থেকে মোবাইল ফোনটা বের করল মাহতিম। স্ক্রিনে তাকিয়ে দেখল আজও শুতে শুতে যথেষ্ট লেট হয়ে গেছে। 10টা যেহেতু বাজে, তার মানে গ্রামের সময় মতে এখন গভীর রাত শুরু হয়েছে। সবাই গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছে। মাহতিম ফোনের গুগল ডোকে ঢুকল। প্রতিদিনকার ঘটনা সে গুগল ডোকে লিপিবদ্ধ করার দারুণ অভ্যাস করেছে। বাম হাতের থাম্বনেলেই চমৎকার স্পিডে টাইপ পারে সে। কিবোর্ডের উপর বৃদ্ধাঙ্গুল চালাতেই এক একটা শব্দ মিলে বাক্য জুড়ে ঘটনা লিখতে লাগল। মাহতিম আনসারি, ছুটির 9ম দিন। গ্রামটা খুব সুন্দর। কয়েকটা নতুন স্পটেও ঘুরে এলাম। বদ্ধ জীবনে থাকতে থাকতে ঘোরাঘুরির মানসিকতা আমার তৈরি হয়নি। আজকের দিনটা সাধারণভাবে শুরু হলেও শেষটা সুন্দর একটা স্মৃতি হিসেবে যুক্ত হল। মেহনুর নামের মেয়েটা আবারও আমার সামনে বেশ অদ্ভুতভাবে পড়ে গেল। মেয়েটা কোনোদিন স্বাভাবিকভাবে থাকে না। আমাকে দেখলেই মারাত্মক ভয় পায়। এমন একটা ব্যবহার করে যেন আমি ওকে খেয়েই ফেলব। মাঝে মাঝে ওর অবস্থা দেখে চিন্তা করি, আচ্ছা আমি কি গুড লুকিং নই? কেননা সৌভিকের স্টেটমেন্ট মতে আমার পিছনে যত মেয়ে ঘুরেছে তাদের লিস্ট করতেও নাকি কমপক্ষে 1 মাস লাগবে। আমি কথাটা মোটেও অহংকার থেকে বলছি না, আমি এ বিষয়টা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করি না। সবসময় নিজের মধ্যে থাকাটাই আমি ছোট থেকে শিখেছি। বাবা আমাকে যেভাবে গাইড করেছে, যেভাবে বুঝিয়েছে, আমি ছোট থেকে নিজেকে ওভাবেই সাজিয়েছি। কখনো নরম, কখনো শক্ত, কিন্তু পরিবারের জন্য সর্বদা হাসিখুশি থাকাটাই বেস্ট মনে করি। আমার বন্ধু, আমার ভাইবোন, আমার মা, আমার পরিবার সবাই আমার দেহের এক একটা অঙ্গের মতো। দেহের একটা অঙ্গে যখন সুই ফুটে, তখন কিন্তু সমস্ত দেহই যেন যন্ত্রণায় কাতরাতে থাকে।
আজ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, প্রকৃতির পবিত্রময় পিসফুল বৃষ্টি। আমার আত্মার সাথে এই বৃষ্টির একটা গভীর কানেকশন আছে। মায়ের কাছে শুনেছি, এমনই একটা দিনে আমি হয়েছিলাম, যেদিন বাইরে ঝড়ো বৃষ্টি ছিল, মা ব্যথায় বারবার বাবার হাত খাবলে ধরেছিল। বাবা নাকি টেনশনে মুখ চোখ লাল করে ছটফট করছিল। এখন এসব ঘটনা চিন্তা করলে হাসি পায়, তবে আজও আমি ডায়েরির পাতাগুলো পড়ি। কত সুন্দর একটা সম্পর্ক হলে বাবা সেই দূর থেকে মায়ের জন্য চিঠি পাঠাতো। সেই চিঠির উপরে আদর মাখিয়ে লিখত চুম্বন প্রিয়তমা, ওই আদুরে মিষ্টি ঠোঁটে। বাবার সব জিনিস আমার দখলে থাকায় তার সব চিঠিগুলো পড়া শেষ। বাবার মধ্যে যে কতখানি ভালোবাসা ছিল, সেটা মনে হলে গর্বে বুকখানি ভরে আসে। চোখ ছলছল করে আসতে চায়। বাবা আমাকে কোলে নিয়ে নাকি পাগলের মতো চুমু খেয়েছিল, এই সব কথা বাবা তার পার্সোনাল ডায়েরিতে লিখে রেখেছে। আমার জানা মতে বাবার কাছে মেয়েরা সবচেয়ে বেশি আদরের শিশু হয়। সেখানে আমি যে ওরকম আদর স্নেহ পেয়েছি, সেটা ভাবতেও কেমন অদ্ভুত ভালো লাগে। আমার ছুটির দিনগুলি পেরিয়ে যাচ্ছে, জানি না আবার কবে ফিরে আসব, আবার কবে সবার সাথে আনন্দে দিন কাটাবো। কোনো কিছুই আমার জন্য জানা নেই। হাতে মাত্র 5 দিন বাকি, এরপর সব গুছিয়ে পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। পিছুটান কমিয়ে আবার সেখানে থাকার মতো শক্ত মানসিকতা করতে হবে। আর কত সহ্য? ভালো লাগে না এখন। মোল্লা বাড়ি, বৃষ্টি রাত। গুগল ডকের অপশনটা বন্ধ করে মোবাইলের মেইলগুলো চেক করছিল মাহতিম। এক এক করে সবগুলো মেইল চেক করতেই হঠাৎ খুট করে দরজার কাছে শব্দ হলো। মাহতিম এমন অদ্ভুত কাণ্ডে কখনোই ঘাবড়ায় না, তাই সেও চালাকি করে ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরল। দেহের সকল ইন্দ্রিয় সজাগ রেখে শব্দটার দিকে কান খোলা রাখল। শব্দটা প্রথমে দরজা খোলার মতো হলো, এরপর আস্তে আস্তে সেটা বন্ধ করার মতো শব্দ পাওয়া গেল। কিন্তু মাহতিম চোখ খুলে দেখার চেষ্টা তখনও জারি করল না। সেও দেখতে চায় ওর রুমে কে এই মুহূর্তে চুপি চুপি ঢুকে পড়েছে। পায়ের আওয়াজও বৃষ্টির জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না, না হলে অন্তত এটুকু বুঝতে পারত কে এসেছে এখন। কিছুক্ষণ পর মনে হলো রুমের মধ্যে হয়তো কেউ নেই, কারণ কোনো কিছুই তখন টের পাওয়া যাচ্ছিল না। চোখ খুলবে নাকি চিন্তা করতে করতেই আচমকা মনে হলো কেউ পাশে এসে বিছানায় বসেছে। খুবই সাবধানে সতর্ক কায়দায় ওর গা থেকে কম্বল সরাচ্ছে। মাহতিম চোখ বন্ধ করে শেষ প্রস্তুতি নিচ্ছিল, কম্বল উঠানোর পর কি করে সেটা বুঝার পরপরই দারুণ অ্যাকশন নেবে। সে এটা ভালো করেই জানে, হিউম্যান বডির ঘাড়ের কাছে বিশেষ এক জায়গায় জোরে মারলে একটা মানুষ অকাতরে মরে যেতে পারে। কম্বলটা উঠানোর পর মনে হচ্ছে সে ডান হাতটা টেনে নিচ্ছে। ডান হাতটা কেন টানছে? কে এই ব্যক্তি? অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকাতেই চট করে চোখ খুলে ফেলল মাহতিম। সামনে বসা মানুষটিকে দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে তুমি বলে চেঁচাবে, ওমনেই মুখ চেপে ধরল মাহতিমের। মাহতিম আর চেঁচাতে পারল না, ওমনেই ওর মুখ কেউ চেপে ধরল। আবছা অন্ধকারে চোখের সামনে যাকে দেখতে পেল, তাকে দেখে চরম বিস্ময়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড কোনো শব্দ হল না, পিনপতন নীরবতায় সবকিছু শান্ত হয়ে থাকল। মাহতিম যখন চুপ মেরে গেল, তখন ওর মুখ থেকে হাত সরিয়ে নিল মেহনুর। ওর ডান হাতটা যেভাবে কাছে টেনেছিল তেমনিভাবে টেনে চোখের সামনে এনে দেখতে লাগল। মাহতিম এখনো বিশ্বাস করতে পারছে না, মেহনুর ওর রুমে এসেছে। ওর হাত টেনে পর্যবেক্ষণ করছে। যেই চিন্তাটা কখনো স্বপ্নেও ভাবা যায় না, যেই মেয়ে ওকে দেখতেই পারে না, সেই মানুষটা নাকি ওর রুমে এসেছে। মেহনুর চুপচাপ হাতটা দেখে সঙ্গে করে যে স্টিলের ছোট বাটি এনেছিল, সেটা টেবিল থেকে নিয়ে নিল। গাঢ় কিছু তরল জাতীয় পানি সেই ছোট বাটিটায় ছিল। মেহনুর আঁচলের খুঁট থেকে রুমাল বের করে সেটা ওই গাঢ় লেপনে চুবিয়ে নিল। সামান্য নিংড়ে নিয়ে রুমালটা ওর হাতের উপর আলতো করে বুলাতে লাগল।
মাহতিমের ইচ্ছে করছে নিজের গালে একটা চড় মারতে, মানে আসলেই কি মেহনুর ওর কাছে এসেছে, নাকি রাত দুপুরে বেহুদা মার্কা স্বপ্ন দেখছে? এটা যদি স্বপ্ন হয়েই থাকে তাহলে হাতের তো পরিচর্যা করতে আসবে না, লুকোচুরি করে দেখা দিয়ে চুপচাপ পালিয়ে যাবে। মাহতিম একদৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়েছিল, মেহনুর সেটা আর চোখে বুঝতে পেরে হালকা একটু কেশে উঠল। সেই কাশিতে মাহতিম যখন সম্বি ফিরে পেল তখন চট করে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার রুমে কি জন্য এসেছ? শুধুমাত্র হাত দেখার জন্য এলে? এই রাতের বেলা একটা অবিবাহিত পিচ্চি মেয়ে আমার মতো ব্যাচেলার ছেলের রুমে শুধু হাত দেখতে এসেছে? উদ্ভট ধরনের প্রশ্ন শুনে মাহতিমের দিকে এক পলক তাকালো মেহনুর। এরপর দৃষ্টি ফিরিয়ে আবারও কাজে মনোযোগ দিল। এদিকে উত্তরের জন্য মাহতিম তাগাদা দিয়ে বলল, কি হলো? তোমাকে প্রশ্ন করেছি না, জবাব দিচ্ছ না কেন? কেন হাত দেখার জন্য এই রুমে এসেছ? দ্বিতীয়বার তাগাদা খেয়ে হাত থামালো মেহনুর। মাহতিমের দিকে শান্ত চোখে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, ছ্যাঙ্গা কিপটার জন্য আপনার হাতটা অনেকখানি ফুলে গেছে। যেহেতু আমার জন্যে আপনার এই দশা, তাই আমি বাধ্য হয়েছি এখানে আসতে। উত্তরটা শুনে মনেমনে অকারণে হাসল মাহতিম। ঠোঁটে একপ্রস্থ হাসি ঝুলিয়ে বাহাতটা উল্টো করে মাথার নিচে ঢুকিয়ে শুল। মেহনুরের দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, তোমার জন্য তো শুধু হাতে সমস্যা না, আরও নানা জায়গায় সমস্যা হয়েছে। কত জায়গায় যে খারাপ অবস্থা হয়ে গেছে সেটা তো বলা যায় না। তো তুমি কি সেগুলোর জন্য কিউর সিস্টেমের দায়ভার নিবে? কথাটা ফাজলামি নাকি সত্যি সেটা বুঝতে পারল না মেহনুর। অবুঝের মতো তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন? আমি আপনার কথা বুঝিনি। কথাটা শুনে চাপা ভঙ্গিতে হেসে দিল মাহতিম। মাথাটা ধীরগতিতে ডানে বামে দুলিয়ে কিছু না বুঝাল। ইশারাটুকু বুঝে মেহনুর চুপচাপ ওর হাতে চুনের পানি ঘষে দিতে লাগল। ছ্যাঙ্গা জাতীয় কীট বা শুঁয়োপোকার জন্য হাতের তালু ফুলে লাল হয়ে আছে। এজন্যই লোকটা খেতে আসেনি। মেহনুর বুঝতেই পারছে না লোকটা কিভাবে এই জ্বালা যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে। কয়েক বছর আগে এই কীটের জন্য ওর পা আক্রান্ত হয়েছিল, সেদিন চিৎকার করে বাড়িঘর উঠিয়ে ফেলেছিল মেহনুর, অথচ এই অসভ্য লোকটা সামান্য আর্তনাদও করল না। মেহনুরের দিকে সেই সামান্য শিউরে উঠল, এর চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাল না। মাহতিম মিটিমিটি হাসিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে। মাথার মাঝখানে ওই চকচকে চিকন সিথিটা ওকে সম্মোহন করছে। চুলগুলো বাদিকে এনে সামনে ছেড়ে রেখেছে মেহনুর, লম্বা চুলগুলো স্তূপাকারে কোলের উপর জমিয়ে রেখেছে। নরম হাত দুটো দিয়ে মাহতিমের হাতটা খুব সাবধানে ছুঁয়ে চলছে। মাহতিম ক্ষণিকের জন্য চোখ বন্ধ করল, খুবই অল্প সময়ের জন্য চোখের পাতা বুজে নিল। একটু আগে ঠোঁটের উপর যার হাত ছিল সেটা ভাবতেই এখন আশ্চর্য লাগছে। বিশ্বাস করা যায় না মেহনুর কিনা ওর রুমে এসেছে। মাহতিমের চোখ বন্ধ করা দেখে মেহনুর এই ফাঁকে ওর মুখের দিকে তাকালো। শান্ত মুখটা কেমন নির্মল নিষ্পাপ নিখুঁত লাগছিল। কতটুকু নিখুঁত হলে একটা মানুষের মুখ এতটা ঘোরাবেশ লাগতে পারে। মেহনুর তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল, শেষ টাচটা সম্পন্ন করে দ্রুত যাওয়ার জন্য চিন্তা করছিল। কিন্তু তখনই মাহতিম চোখ বন্ধ অবস্থায় নম্র কণ্ঠে বলল, তোমার এই শান্ত চুপচাপ স্বভাবটা আমার ভালো লাগে। এইটুকু কথার মধ্যে কি ছিল মেহনুর জানে না, কিন্তু শোনার পরপরই ওর গা কেমন কাটা দিয়ে উঠল। হাত থামিয়ে ভয়ার্ত দৃষ্টিতে মাহতিমের দিকে তাকালো। মনে হচ্ছে একটু আগের চাহনিটা মাহতিম দেখে ফেলেছে। মাহতিম খুবই শান্ত ভঙ্গিতে চোখ খুলে ওর দিকে তাকালো, মাথার নিচ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল। মেহনুরের দিকে পুনরায় দৃষ্টি ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, নোট, তোমার স্বভাবের প্রশংসা করেছি, ব্যক্তিগত পছন্দের কথা বলিনি। তুমি এখন যেতে পারো।
আমার হাত নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার গিল্টি ফিল করার কোনো কারণ নেই। রুমে যেয়ে শুয়ে পড়ো। গুড নাইট। সোজা হয়ে যেভাবে বসেছিল, কম্বল টেনে চুপচাপ উপর হয়ে শুয়ে পড়ল মাহতিম। ডান হাতটা মাথার কাছে বালিশের উপর রেখে দিল। চোখ বন্ধ করে পিঠ পর্যন্ত কম্বল টেনে নিল। মেহনুর বিমূঢ় অবস্থায় বসে থাকলেও শেষে স্টিলের বাটিটা তুলে বিছানা থেকে উঠে দাঁড়াল। মাথা নিচু করে দুহাতে ধরা স্টিলের বাটিটার দিকে তাকিয়ে চলে যেতে থাকল। দরজার বাইরে পা রাখবে ওমনেই পেছনে থেকে মাহতিম বলে উঠল, 5টা দিন সহ্য করো, এরপর আজীবনের জন্য চলে যাচ্ছি। আমার মতো অসভ্য মানুষ তোমাদের বাড়ির চৈকাঠায় পা ফেলবে না। সার্ভিসের জন্য ধন্যবাদ। কথাটা শুনে পা থামিয়ে ফেললেও মাথাটা পিছনে ঘুরালো মেহনুর। ক্ষীণ দৃষ্টিতে মাহতিমের দিকে তাকিয়ে থেকে কেমন করুণ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মেহনুর মাথা ঘুরিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। মাহতিম যদি একবার দরজার দিকে তাকাতো, তাহলে মেহনুরের মলিন হয়ে যাওয়া মুখটা দেখে আজও বাঁকা হাসি দিত। ঘুম থেকে খুব সকাল উঠল মাহতিম। গায়ে টি শার্ট জড়িয়ে হাই তুলতে তুলতে রুমের বাইরে পা রাখল। বারান্দা পেরুতেই সৌভিকের রুম থেকে ডাক পড়ল। আরেকবার হাই তুলে সৌভিকের রুমের দিকে তাকাতেই সেখানে যাওয়ার জন্য পা চালাল। সৌভিক তখন ফ্লোরে বসে লাগেজ খুলে শার্ট বের করছিল। মাহতিম ওর পাশ কাটিয়ে এলোমেলো বিছানায় যেয়ে বসল। সৌভিক এক নজর দৃষ্টি মাহতিমের দিকে তাকাল, এরপর লাগেজের চেইন লাগাতেই সরল সুরে বলল, ছুটিটা কোনোভাবে বাড়ানো যায় না? মাহতিম ছুটির প্রসঙ্গ শুনে কিছুটা কৌতূহলবোধ করল। সৌভিকের দিকে বিস্ময়সূচক দৃষ্টি দিয়ে প্রশ্ন গলায় বলল, ছুটি বাড়িয়ে কি হবে? 14 দিন যে দিয়েছে এটাই তো লাখ। সৌভিক এবার পূর্ণদৃষ্টিতে মাহতিমের দিকে তাকাল। লাগেজ ছেড়ে উঠে এসে বিছানায় গিয়ে বসল। হালকা একটু কেশে প্রস্তুত গলায় বলল, তুই সবার কাছে মিথ্যা বললেও আমার কাছে কিছু লুকাসনি দোস্ত। তুই অন্তত আমার কাছে সত্যিটা বল, তুই কি সত্যি এখান থেকে শূন্য হাতে ফিরতে চাস? মাহতিম ওর কথার প্যাচটা বুঝতে পারলেও চুপ করে রইল। এই প্রসঙ্গে কথা বলতে একটুও ভালো লাগছে না ওর। সৌভিক ওর মূঢ় অবস্থা দেখে আবার প্রশ্ন করে বসল, মাহতিম প্লিজ, এতদিন ধোকায় রেখেও কি শান্তি পাসনি? তুই কি আমার কাছে কথাটা শেয়ার করবি? আর কত টালবাহানা করবি দোস্ত? এদিকে তো সময় নেই। মাহতিম এবার সৌভিকের দিকে শান্ত দৃষ্টিতে তাকাল। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হালকা গলায় বলল, কোনো অ্যাঙ্গেলেই যায় না। এ কথাটুকু শুনে তৎক্ষণাৎ হৃদয় কুঁচকে এলো সৌভিকের। দারুণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে বলল, তুই কেন এ কথা ভাবছিস? ওর পাশে নিজেকে রেখে কখনো দেখেছিস? দোস্ত তুই আউট সেক্টরটা ভেবে চিন্তা করছিস কেন? মাহতিম আমার দিকে তাকা। তুই ওর সাইড থেকে নেগেটিভ কিছু পেয়েছিস? পাসনি রাইট? প্লিজ ছুটি বাড়া দোস্ত, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আরও গ্রান্টেড কর। মাহতিম মৃদু গলায় বলল, সম্ভব না। ওর জন্য আমার মনে কিছুই নেই। শুধু শুধু ওর মতো মেয়ের জন্য নিজের দায়িত্বের সাথে হেলাফেলা করার মানে হয় না। সৌভিকও চট করে বলে উঠল, তাহলে কাল রাতে ধাক্কা মেরে বের করে দিলই না কেন? কেন বললি না বেরিয়ে যাও? অন্য সময় তো ঠিকই ধমকানি দিয়ে তাড়িয়ে দেশ, তাহলে কাল কি হয়েছিল? সৌভিকের উত্তেজিত অবস্থা দেখে মাহতিম নিজেকে সংযত করে বলল, কাল রাতেও তোরা ছ্যাচরামি করেছিস? সৌভিক সে কথার সূত্র ধরে গমগম গলায় বলল, আমার কথা কাটবি না মাহতিম। আমি 1 নাম্বার সারতে নিচে যাচ্ছিলাম, তখনই ওকে রুমে ঢুকতে দেখছি। তুই আমাকে এটা বল, ওর প্রতি যদি ফিলিং নাই থাকে, বারবার হেল্প করতে যাস কেন? এমনই যাই। মানুষের হেল্প কি করা উচিত না? খুঁজে খুঁজে কি দুনিয়ার মধ্যে ওকেই নজরে পড়ে? আচ্ছা সানাজ যে সেদিন বালতি হাতে তোর চোখের সামনে দিয়ে গেল,
তখন হেল্প করলি না কেন? শাহনাজকে হেল্পের জন্য অবশ্যই জিজ্ঞেস করেছিলাম। ওর হেল্পের দরকার হয়নি, তাই না করে দিয়েছে। এতে চিল্লানোর কি হলো? তুই তো মেহনুরের বেলায় কোনো ফর্মালিটিস করিস না, ওর ব্যাপার আসলেই মাই প্রপার্টি ভেবে কাজ করে দিস। তাহলে ওর বেলাতেই চেঞ্জ কেন? শেফালি মামির জন্য তুই সুরাইয়াকেও টাইট দিয়েছিস, তরুণকেও যে রাতের বেলা পিটিয়ে বাড়ি থেকে বের করেছিস সবই আমরা জানি। তোর আচরণ, তোর কথাবার্তা, তোর পার্সোনালিটি সবই ওর প্রতি এডিক্টেড মাহতিম। তুই যতই আমাদের সামনে অস্বীকার করে চলতে থাক, লাভ নেই। শুধু একটা কথাই মাথায় রাখবি, আমাদের অগোচরে মেহনুরের ব্যাপারে যা যা তথ্য কালেক্ট করেছিস সেগুলো সাবির এসে আমাদের কানে জানিয়ে গেছে। তুই যখনই কারো ব্যাপারে ইন্টারেস্টেড হোস তখনই ওর ব্যাকগ্রাউন্ড হাতাপিতা করে ফেলিস। এবারও বাদ রাখিসনি। আমরা মুখে ঘাস দিয়ে চলি না মাহতিম, তোর সব রুলস রেগুলেশন আমরা জানি। তুই শুধু একবার মুখে বল তুই ওকে পছন্দ করিস, আমরা আর কিছুই বলবো না। মাহতিম বিছানা থেকে উঠতেই তাচ্ছিল্যের সুরে বলল, যদি বলি তোরা যা ভাবছিস সব মিথ্যা, তখন কি করবি? সৌভিক গরম মেজাজে কিছু বলবে অমনেই নিজেকে সামলে নিয়ে চুপ করে রইল। মাহতিম ওর অবস্থা দেখে আলতো একটা হাসি দিয়ে বলল, আমার ব্যাপারটা আমাকেই হ্যান্ডেল করতে দে বন্ধু। নেশা সবসময় ধীরে সুস্থেই করতে হয়, না হলে মনেও নেশা লাগে না, দেহেও নেশা ভর করে না। সৌভিক শুধু আহাম্মকের মতো তাকিয়ে রইল। মাহতিম এমন একটা জবাব দিয়ে চুপ করিয়ে দিবে ভাবতেও পারেনি সৌভিক। ভেবেছিল আজই মাহতিমের পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব সত্য শুনে ফেলবে, কিন্তু সেটার পরিবর্তে মাহতিম এমন পাল্টা অ্যাকশন দেখাবে কে জানত। মাহমুদা ও সুজলা কলপারে বসে বড় একটা বোলের ভেতর শাকপাতা ধুচ্ছিল। সিলভারের বোলটার ভেতর সুন্দর করে পাতা ধুতেই হঠাৎ কে যেন পিছে এসে দাঁড়াল। দুজনেই মনের কৌতূহল ঘুচাতে ধোয়া বাদ দিয়ে পিছন ফিরে তাকাল। তাকাতেই সাথে সাথে মাহমুদা মাথায় ঘোমটা টেনে নিল, অপরদিকে সুজলা হাসি মুখে বলল, মাহতিম বাবা, বাইরে থেকে আসলো নাই? কিছু কি দরকার? গাঢ় বেগুনি রঙের শার্ট পরেছে মাহতিম। উত্তরটা শুনে দুহাতের স্লিপ তুলতে লাগল। সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারের অন্য সাইড দিয়ে ভেতরে ঢুকল। চাপকলের হ্যান্ডেল ধরে জোরে চাপ দিতেই বলল, জি মামি, নানার সাথে একটু বাইরে গিয়েছিলাম। আমার আপাতত কিছু দরকার নেই, কিন্তু আপনাদের সাথে একটু জরুরি কথা বলার ছিল। মাহতিম চাপকলের পানিতে হাতের কনুই পর্যন্ত ধুচ্ছিল। এদিকে সুজলা ও মাহমুদা নিজের মনেই ভাবতে লাগলেন মাহতিম কি নিয়ে এখন কথা বলবে। মাহতিম হাত দুটো ঝেড়ে কলপার থেকে বেরিয়ে আসল। বাইরে দাঁড়িয়ে রুমাল দিয়ে হাত মুছতেই শান্ত কণ্ঠে বলল, আপনারা সাংসারিক কাজে খুবই ব্যস্ত থাকেন, এটা আমি বুঝে গেছি, কিন্তু নিজেদের মেয়ের প্রতি এতটা উদাসীন হলে চলে না মামি। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনাদের পিঠ পেছনে যে কীর্তিকাণ্ড রচনা করা হয় সেগুলো একটু চোখ কান রেখে দেখবেন। আমি চতুর্দিকেই লক্ষ্য করেছি, সবই আমি নিজ চোখে নিজ গুণে পর্যবেক্ষণ করে দেখেছি। কিন্তু সবশেষে এটাই বুঝেছি, আপনারা দুজনই শেফালি মামির হাতের নাটাই। উনি আপনাদের ভালোই কন্ট্রোল করে বেড়ায়। সুরাইয়া বাদে বাকি তিনজনের কপালে কি কি শনি যায় সেগুলো একটু পরখ করে দেখবেন। বিশেষ করে ছোটজনের দিকে একটু চোখটা লাগিয়ে রাখবেন। যাই হোক মামি, শাকটায় একটু মরিচ বেশি দিন, আমি আবার ঝাল ছাড়া শাক খেতে পারি না। অনেকগুলো কথা বলে মাহতিম বাড়ির দিকে চলে গেল। সুজলা ও মাহমুদা কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে থাকলেন। এতগুলো কথা, এতগুলো চাপা সত্য, এতগুলো অজানা তথ্য দুদিনের এই মাহতিম এসে বুঝিয়ে গেল। সুজলা চোখ ফিরিয়ে মাহমুদার দিকে তাকালেন, মাহমুদাও দৃষ্টি তুলে সুজলার দিকে প্রশ্নসূচকে তাকালেন। দুজন একসঙ্গে ঢোক গিলে আবারও কাজে মনোযোগ দিলেন, কিন্তু পূর্বের মতো স্বস্তির নিঃশ্বাসে কাজ করতে পারলেন না।
মাথার মধ্যে চিন্তার ঘূর্ণিপাকে শুধু একটাই কথা বাজছিল, সুরাইয়া বাদে বাকি তিনজনের কপালে কি কি শনি যায় সেগুলো একটু পরখ করে দেখবেন। মাহমুদা একদম মিয়ে যাওয়া ভঙ্গিতে চুপ হয়ে গেলে সুজলা ওনার দিকে তাকিয়ে বললেন, মাহমুদা, ওই ফকিন্নি বুঝি আর শুধরাবে না? মাহমুদা কিছু বললেন না, কিন্তু মুখ নিচু মনেমনে ঠিকই বললেন, ওই মহিলা আমার মেয়েটারে শান্তি দিল না। সারাদিনের মধ্যেও মাহতিমের দেখা পায়নি মেহনুর। কাল রাতে যখন 5 দিন পরে চলে যাওয়ার কথাটা বলল, কেন জানি খারাপ লাগছিল ওর। দুপুরের খাবার শেষ করে দাদা ভাইয়ের সাথে দেখা করতে নামল। আজ হান্নান শেখ কাজ থেকে ফুরসত পেয়েছেন বলে নিজের রুমে নাকি বিশ্রাম নিচ্ছেন। মেহনুর হড়বড় করে বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়াল। এলোমেলো চুলগুলো প্যাঁচাতে প্যাঁচাতে একটা খোপা করে নিল। হালকা নীলের শাড়িটা ঠিকঠাক করে নিল। শাড়িটা নীল হলেও পাড়টা সাদা ওর। মেহনুর রুম থেকে বেরিয়ে সোজা দাদা ভাইয়ের রুমের দিকে চলল। মাহতিম অপোজিট দিকের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল, আঙিনার দিকে দৃষ্টি দিয়ে ভাইবোনদের ক্যারম খেলা দেখছিল। মেহনুর যখন সিঁড়ি ধরে নিচে নামছিল তখন বিপরীত দিকে বারান্দার দিকে একটুও নজর পড়েনি। কিন্তু দূর থেকে মাহতিমের শান্ত চাহনি হঠাৎ মেহনুরের দিকে পড়ল। বারান্দার রেলিংয়ে ডানহাত রেখে বাহাতে কফি খাচ্ছে মাহতিম, চোখের সম্পূর্ণ দৃষ্টি তখন মেহনুরের দিকে স্থির হয়ে আছে। হালকা নীল রঙের শাড়ি পরেছে দেখে বেশ বিরক্ত বোধ করল। এই মেয়েটা এমন সাদামাটা ধরনের শাড়ি পরে কেন? বাকি বোনগুলো তো ঠিকই রংব্যাঙরের শাড়ি পরে সেজেগুজে বেড়ায়, আর এই গাধা কিনা সাদামাটা হয়ে ঘুরে। মেহনুর আঙিনা পেরিয়ে হান্নান শেখের রুমে ঢুকল। হান্নান শেখ হিজি চেয়ারে বসে চোখ বন্ধ করেছিলেন। মেহনুর পেছনে থেকে মৃদু সুরে বলে উঠল, দাদাভাই ঘুমিয়েছেন? হান্নান শেখ তড়িঘড়ি করে চোখ মেলে পিছনে তাকালেন। প্রিয় নাতনিকে অনেকদিন পর সামনে পেয়ে প্রাণখোলা হাসি দিলেন। মেহনুর সেই হাসি দেখেই পা এগিয়ে দাদাভাইয়ের পাশে বিছানায় উঠে বসল। দাদাভাইয়ের দিকে সহাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, দাদাভাই, রমিজ চাচা বই দিয়ে যাচ্ছে না কেন? আমার তো সবগুলো বই পড়া শেষ। এখন আমার সময় কাটানোর জন্য বই লাগবে। তুমি কি একটু চাচাকে খবর পাঠাবে? হান্নান শেখ আবারও মিষ্টি করে হাসলেন। হাতের ইশারায় কাছে ডেকে বললেন, দাদু কি শরৎচন্দ্রের বইগুলোও পড়ে ফেলেছ? মেহনুর হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে বলল, সব পড়া শেষ। হান্নান শেখ যেমন সাহিত্যপ্রিয় মানুষ, তেমনি অনুভূতিপ্রবণ ব্যক্তি। তার মধ্যে সহজ সরল অভিব্যক্তি বোঝানোর ক্ষমতাটা মারাত্মক সুন্দর। অতি যে যথেষ্ট রসিক প্রিয় মানুষ এ কথা পুরো গ্রাম জানে। কিন্তু কাজীর বেলায় সাংঘাতিক কঠোর হয়ে যান তিনি। হান্নান শেখ নাতনির জন্য মজা করার ছলে বললেন, দাদু, নোভেলের মতোই নাতজামাই আনি? দেখতে একদম হীরের টুকরো হবে, আচরণ হবে মাশাআল্লাহ চমৎকার। কি বলো দাদু, খোঁজ লাগাবো? কথাটা বলেই হান্নান শেখ ফোকলা দাঁতে হাসতে লাগলেন। মেহনুর প্রথমে কপট রাগ দেখালেও শেষে বিছানা থেকে উঠে দাদার গলাটা পেছনে থেকে জড়িয়ে ধরল। দাদার সাদা চকচকে অল্পখানি চুলের মাঝে থুতনি বসিয়ে দিল। এক হাতে গলাটা জড়িয়ে অন্য হাতে পরম স্নেহে হান্নান শেখের দাড়ি বুলাতে লাগল। নম্র কণ্ঠে বলল, তুমি আমাকে যেখানে তুলে দিবে আমি সেখানেই যেতে ইচ্ছুক রাজি দাদুভাই। তোমার কথার উপর আমার কোনো অমত নেই। আমি তো জানি তুমি আমাকে এখনই বিদায় দিবে না। তুমি আমাকে আরো বহুদিন নিজের কাছে রেখে দিবে। এখন শুধু শুদ্ধ আমার সাথে মস্কারা করছো। হান্নান শেখ নিবেদিত হাসিতে রুমময় ছড়িয়ে দিলেন। বাইরে থেকে হান্নান শেখের নরম হাসির কলরব শুনে ক্যারম খেলা সহসা থেমে গেল সবার। সবাই হান্নান শেখ খের দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণে নিজেদের মধ্যে চাওয়াচাই করে বলে, কিরে নানার হাসি না? নানা ভাই হাসছে? ফারিনও অবাক কণ্ঠে বিস্ময় দৃষ্টিতে বলে, নানাকে এতদিন এমনভাবে হাসতে দেখিনি। উনি কি একটু বেশি খুশি?
সবার মধ্যে যখন আলোচনার ঝড় উঠল, তখন মাহতিম বারান্দা থেকে পানির বোতল কাত করে সবগুলার মাথায় পানি ঢালতে লাগল। মাথায় পানি পরশ পেয়ে সবগুলো হুড়মুড়িয়ে তুখোড় গালি দিতে থাকল। তৌফর সাথে সাথে পানি ঝাড়তেই বলল, ওই শালা, ইউরিন পড়তাছে, ইউরিন পড়তাছে। সর সৌভিক সর, ওই আমি তো ভিজা যাইতাছি। সর ভাই। সিয়াম এদিকে হুলস্থুল গোলক বাজিয়ে বলল, ওরে বা, উপরেরোতে কোনো ঝর্ণার পানি পড়ে। সিয়ামের কথা শেষ হতেই সবাই একসঙ্গে উপরের দিকে তাকাল। ওমনেই দেখল মাহতিম সম্পূর্ণ বোতল উপুর করে সেটা নিয়ে নাড়াচাড়া করে খেলছে। সৌভিক সহ সবাই যখন ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে, ঠিক ওই সময় সিয়াম সবার মুখে তালা ঝুলিয়ে সবার আগে বলল, কিরে ভাই, এগুলা কি? কলিজায় তো পানি আছিল না। আমি তো ভাবছি মাহদি আবার ইতরামি কইরা মূত্রপানি ছাড়ছে। শালা, তুই আর মানুষ হইলি না। যা তোরে অভিশাপ দিলাম, বাড়ির মধ্যে বাসর করতে পারবি না, ভাবির চুমু খাইতে পারতি না, বিয়ের দিন শান্তি পাইতি না। সিয়ামের কথায় হো হো করে হেসে দিল মাহতিম। রেলিংয়ের দিকে পিঠ ঠেকিয়ে মারাত্মক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে আবার রেলিংয়ের দিকে মুখ ফিরিয়ে খালি বোতলটা ছুঁড়ে মারার ভঙ্গি করলে সিয়াম ভয় পেয়ে এক দৌড়ে নীতির পেছনে লুকাল। নীতির কানে ফিসফিস করে বলল, দেখছস অবস্থা? শালারে এমন ভয়ানক অভিশাপ দিলাম, তাও শালার ভয় লাগে না। হারামজাদার পিনিক উঠছে নাকি? এমনে হাসে ক্যা? নীতিও তখন এমন অবস্থা দেখে খিলখিল করে হাসছিল। সিয়ামের দিকে মুখ ঘুরিয়ে হাস্যরত অবস্থায় বলল, মাহতিম ভাই ভালো করেই জানে শকুনের দোয়ায় গরু মরে না। তুমি যেই টোটকা মেরেছ, এতে কোনো কাজ হবে না সিয়াম ব্রো। এজন্যই মাহতিম ভাই হাসছে। চিল চিল। মাহতিমের হাসি দেখে সবাই পেট ফাটা হাসিতে মজে উঠল। এদিকে হাসতে হাসতে তৌফের ভয়ার্ত অবস্থাটা আবারও অভিনয় করে দেখাল। পুনরায় তৌফের সেই হাস্যকর অবস্থা মনে করে হাসির জোয়ার ফেটে পড়ল। ফারিন নীতিপ্রীতি তিনজনই হাসতে হাসতে পেট চেপে বসে পড়ল মেঝেতে। আর কোনো কথা হলো না হাসি ছাড়া সেখানে। সন্ধ্যার আধার পড়বে পড়বে অবস্থা এখন। পাখিগুলো ডানা মেলে ব্যস্ত ভঙ্গিতে নিড়ে ফিরছে। নামনা জানা পাখিগুলো নির্বিকার চিত্তে আকাশে উড়ছে। তেজি সূর্যটা তাপ হারিয়ে পশ্চিমে আকাশে হেলে পড়েছে। দৃশ্যটা কি দারুণ, কি চমৎকার, কি অসাধারণ। মাহতিম সেটাই এতক্ষণ মুগ্ধ নজরে দেখছিল। সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে এবার নির্মল পানির স্বচ্ছ পুকুরের দিকে দৃষ্টি রাখল। দুপুরের শার্টটা বদল করে এডিডাসের কালো টি শার্ট পরেছে মাহতিম। গাঢ় নেভি ব্লু রঙের প্যান্ট পরেছে সে। প্যান্টের দুপকেটে হাত গুজিয়ে পুকুর পাড়ের কাছে দাঁড়িয়ে আছে। হাতে আর মাত্র 4 দিন সময় আছে। একদম গুনে গুনে 4 দিন। সৌভিকরা সবাই পিকনিক স্পটের প্ল্যান করেছে, কিন্তু পিকনিক স্পটে গেলে সেখানে থাকার জন্য 3 দিন সময় চলে যাবে। বাকি থাকলো 1 দিন। মাহতিম এটা ভালো করেই বুঝেছে, ওর কাজিন এবং বন্ধুগুলা তলেতলে কি পরিকল্পনা সেরেছে। কিন্তু যতই পরিকল্পনা করুক, যাকে নিয়ে এত সব কাহিনী রটনা চলছে সে কি আদৌ এসব বুঝতে পারে? যদি বুঝতে পারত, তাহলে চোখের ভাষা বুঝত। যদি টের পেত, তাহলে যাওয়ার নাম শুনে অস্থির হতো, ছটফট করত, না যাওয়ার জন্য বারণ করত। স্বল্প পরিচয়, অল্প চেনা, তবুও মন কেন ছাড়তে চাইছে না? হঠাৎ চিন্তার জালে ছেদন করে পেছনে থেকে নরম সুর বাজল। মাহতিম চেতন ফেরার মতো সম্বি পেয়ে পিছনে ফিরে তাকাল। সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে, তাকে দেখে একটুও প্রতিক্রিয়া দেখাল না। কাঠশক্তের মতো অটল হয়ে দাঁড়িয়ে রইল মাহতিম। ছোট্ট মেয়েটার ছোট পদক্ষেপ খুবই ধীরে সুস্থে মাহতিমের সামনে আসলো। সদাসর্বদার মতো চোখ নিচু মাথা নুয়ে বলল, দাদাভাই আপনাকে ডেকেছে। আপনার সাথে জরুরি কি যেন কথা আছে। আপনি একটু কথা বলে আসুন।
কোমল ঠোঁট দুটো যখন কথার ছলে দুলে উঠে তখন ভয়ঙ্করভাবে হৃদয় মুচড়ে যায়। দৃষ্টি নামানো পল্লব যখন ভয় মাখানো চাহনি নিয়ে হুট করে তাকায়, সেই দৃষ্টির মাঝে মন যেন আটকা থাকতে চায় তখন। উজ্জ্বল বর্ণের গালগলা, ছোট হাতটার উষ্ণ নরম তালু, নরম চিকন আঙ্গুল, সবকিছু ছুঁয়ে দেয়ার জন্য মন কেমন অস্থির হয়ে ওঠে। সকল অদৃশ্য বেড়িবাঁধ ভেঙ্গে তীব্র অধিকারবোধ খাটাতে ইচ্ছে করে। থুতনি উঁচিয়ে আরো ভয় দেখিয়ে ওই কম্পিত ঠোঁটের দিকে অনেকক্ষণ আবদ্ধ থাকতে মন চায়। কিন্তু দীর্ঘনিশ্বাসের মতোই হতাশার নিঃশ্বাস এসে ভর করে। দূরে ঠেলে দেয় কেশবতী বালিকার ছোট ছোট আবদার থেকে, দৃষ্টি সরাতে বাধ্য করে অসমতার চিন্তা থেকে। মেহনুর নিজের কথাটুকু শেষ করলেও মনের ভেতর আরেকটি প্রশ্ন করার জন্য খচখচ করছে। প্রশ্নটা করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় আছে। মাহতিম ওর কাচুমাচু অবস্থাটা দেখে সরল গলায় প্রশ্ন করল, আরও কিছু বলার আছে? পুরুষালী শক্তসম্মোহন কণ্ঠটা কর্ণধারে দারুণভাবে ঠেকল ওর। মেহনুর সেই সুরটা শুনে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। আবার যখন চোখ খুলল, তখন বুকের ভেতর বিশাল সাহস জুগিয়ে মাথা নুয়ানো অবস্থায় বলল, আপনি কি 4 দিন পরই চলে যাবেন? কথাটা শুনে পলক নামানো থমকে গেল মাহতিমের। এই মেয়ে কি সত্যি সত্যিই ওর যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছে? কেন করছে? কাল যখন সূক্ষ্ম মেজাজ দেখিয়ে 5 দিনের কথাটা বলেছে তখন কি ওর মন খারাপ করেছে? নাকি অসভ্য আখ্যা পাওয়া বেহায়া পুরুষটা তাড়াতাড়ি বিদায় হোক সেজন্য জিজ্ঞেস করছে? মাহতিম দ্বিতীয় কারণটা ভেবে আবারও চাপার আগে রাগান্বিত হল। মেহনুরের দিকে দুকদম এগিয়ে সম্পূর্ণ দূরত্ব ঘুচিয়ে ওর সামনে এসে দাঁড়াল। মেহনুর তৎক্ষণাৎ এমন কাণ্ডে দুহাত খিঁচ মেরে শাড়ি খামচে ধরল, বারবার শুষ্ক গলায় ঢোক গিলতে লাগল, বুকের ধুকধুকনি দ্রুত বেগে ধুকধুক করে চলতে থাকল। এদিকে শক্তকঠোর মাহতিম রাগত স্বরে বলল, মেহনুর আফরিন, ধরো আমার জায়গায় তরুণ হলো, আর তরুণের জায়গায় আমি। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমার আর আমার সাথে যতবার যেভাবে সাক্ষাৎ হয়েছে, সেখানে আমি না হয় যদি তরুণ হতো? ভাবো, ভাবো, ভাবতে থাকো। ভাবার সময়টা 4 দিন দিলাম, চতুর্থ দিনে সুন্দর করে জবাবটা দিয়ে দিও। চলি। মেহনুরের মাথায় জট পাকিয়ে আপন মনে চলল মাহতিম। মাথার মধ্যে একটাই চিন্তা, একটাই পরিকল্পনা, মেহনুরকে এবার কঠিনভাবে জব্দ করে ছাড়বে। মেহনুর পিটপিট করে তাকিয়ে রইল, কিন্তু ওর মাথার মধ্যে কিছুই ঢুকল না। মাহতিম আর পিছু তাকিয়ে দেখার ইচ্ছা পোষণ করল না। সোজা পা চালিয়ে বাড়িতে ঢুকে হান্নান শেখের রুমে আসল। রুমের ভেতর পা রাখতেই চরম আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেলল। ভেতরে সৌভিকনীতিরা কেমন উৎসুক দৃষ্টিতে বসে আছে। হান্নান শেখের সাথে কি নিয়ে যেন আলাপ করছে। মাহতিমকে ঢুকতে দেখেই হান্নান শেখ একপ্রস্থ হাসি দিলেন। ইশারায় কাছে ডেকে বাকিদের সাথে বসতে বললেন। মাহতিম ওদের ভাবগতি দেখে কিছুই বুঝতে পারছিল না, চুপচাপ ধীরগতিতে পা চালিয়ে বেতের মোড়া টেনে বসল। হান্নান শেখ মাহতিমের দিকে সরল দৃষ্টিতে তাকালেন। হালকা কেশে বললেন, নানু, তোমার ভাইবোন আর বন্ধুগুলো বাইরে ঘোরাঘুরি করতে চাচ্ছে বুঝলে। এখন তারা আমার কাছে অনুমতি হিসেবে আমার নাতনিগুলাকে সঙ্গে নিতে চাইছে। কিন্তু নানু ভাই, আমি আমার নাতনিগুলোকে বাড়ির বাইরে কখনো দূরে পাঠাইনি। এখন তুমি বলো নানু ভাই, আমার এই মুহূর্তে কি করা উচিত? তুমি তো ওদের চেয়ে বড়, ওদের চেয়ে ভালো বুঝো। ওদের দিকটার পাশাপাশি আমার দিকটাও একটু চিন্তাভাবনা করে বলো। মাহতিম এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল। খাটাসখো বিষবজ্জাতগুলা ইচ্ছে করে ঘুরার প্ল্যান বানিয়েছে। ওদের মূল টার্গেট যে কি সেটা মাহতিম ভালো করে বুঝে গেছে। কিন্তু হান্নান শেখের কথাটা যখন খেয়াল করল, তখন একটা জিনিস বুঝতে পারল, এ বাড়ির মেয়েগুলো এখন পর্যন্ত বাইরের পরিবেশ দেখেনি। সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো ওদের দেখার সৌভাগ্য হয়নি। যদি এই উছিলায় ওরা 4 বোন একটু ঘুরেও আসে, তাতে কোনো আপত্তি নেই।
মাহতিম ওর ভাই এবং বন্ধুগুলোর চরিত্র জানে, ওরা কখনো দুর্ঘটনা ঘটানোর মতো ব্যক্তি না, তাই নিশ্চিন্তে হান্নান শেখের জন্য মাহতিম প্রস্তাব রাখল। দেখুন নানা, আমি আসলো ঘোরাঘুরির ব্যাপারটা মাত্র জানতে পারলাম। ওরা আমাকে এ বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি। কিন্তু এখন যেহেতু সব পরিকল্পনা হয়েই গেছে, তাই একটাই অনুরোধ করব, সানাজরাও আমাদের সঙ্গে আসুক। আমি ওদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমাদের সঙ্গে এলে ওদের কোনো ধরনের সমস্যা হবে না, এটুকু নিশ্চয়তা দিচ্ছি। এখন বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মানতে বাধ্য হব। হান্নান শেখ প্রস্তাবটা শুনে কিছুক্ষণ মৌন অবস্থা পালন করলেন। সবকিছু চিন্তা ভাবনা করে শেষে মাহতিমের উদ্দেশ্যে বললেন, তোমরা কি দূরে কোথাও যাবে, নাকি কাছাকাছি এলাকা? এবার মাহতিম উত্তরের জন্য সৌভিকদের দিকে তাকালো। সৌভিক মিনমিন কণ্ঠে হাসি দিয়ে বলল, মানে একটু দূরে যেতে চাচ্ছিলাম আর কি। গুগলে দেখলাম গ্রামের বাইরে একটা সুন্দর রিসোর্ট আছে। রিসোর্টটাও মারাত্মক সুন্দর, নতুন সম্ভবত ওপেন করেছে। আমরা চাচ্ছি সবাই সেখানে 3 দিনের জন্য ট্যুর হিসেবে যাই। আমরা তো সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি ট্যুর দিয়েছি, তাই একটু গ্রামাঞ্চল জায়গায় ট্যুর দিতে চাচ্ছি। হান্নান শেখ এ কথা শুনে আবারও নীরব হয়ে গেলেন। নাতনিদের কখনো ত্রিসীমানার বাইরে যেতে দেননি, অথচ আজ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। সুরাইয়ার মতো উড়নচণ্ডী মেয়েকে ওরা সামলাতে পারবে কিনা, এটা নিয়েও চিন্তা করা লাগছে। হান্নান শেখকে চিন্তিত দেখে মাহতিম নিরস্ত করার জন্য বলল, আপনি যদি সিদ্ধান্ত নিতে সমস্যায় ভুগেন, তাহলে আপনার নাতনিদের ডেকে জিজ্ঞাসা করতে পারেন। ওরা যদি যেতে চায়, তাহলে আপনি কোনো আপত্তি করবেন না। আর যদি না চায়, তাহলে আর কথা বাড়াবো না। হান্নান শেখ কথাটা শুনেই সানাজদের ডাকলেন। 4 বোন যখন একত্রে হাজির হল, তখন পুরো ঘটনা বলে তাদের মতামত জানতে চাইলেন। মেহনুর বাদে সবাই তখন একলাফে রাজি হয়ে গেল। শুধু মেহনুর চুপ করে মাথা নিচু করেছিল। হান্নান শেখ আর কথা বাড়ালেন না, ওদের সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। হান্নান শেখ কোনো একটা কাজে রুমের বাইরে চলে গেলে সবাই হৈহুল্লোড় করে ফুর্তি সুরে চিল্লাতে থাকল। সবাই যখন খুশির আমোদে টইটুম্বুর, তখন মেহনুর শুধু আর চোখে মাহতিমের দিকে তাকাচ্ছিল। মাহতিম ওই সময় রিসোর্ট বুকের জন্য ওনারের নাম্বারে কথা বলছিল। 4 দিনের সময় ধরিয়ে লোকটা কেমন ঢপ মারল। ইচ্ছে করে মেহনুরকে জ্বালানোর জন্যই ঘোরার প্ল্যান বানালো। এদিকে মনেমনে সুরাইয়া এত খুশি যে ও আর দেরি না করে কাপড় গুছাতে চলে গেল। মাহতিম রিজার্ভেশন নিয়ে আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে বলল, সবাই একটু শোনো, আমরা ভোর 5টায় রওনা দিব। সবাই একটু তাড়াতাড়ি করে গোছগাছ শেষ করো। সঙ্গে খাবার, পানি এবং কিছু শুকনো খাবার রাখতে পারো, কারণ আমাদের ট্রাভেল করতে 4-5 ঘন্টা সময় লাগবে। আর রাস্তা যদি বেশি খারাপ হয় তাহলে ড্রাইভিং করতেও প্রচুর টাইম যাবে। এছাড়া থাকা খাওয়ার জন্য সব ওখানেই বন্দোবস্ত করা আছে, তোমরা চাইলে কাপড় চোপড় বেশি নিতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে এ ব্যাপারে? কথাটা শুনে সাথে সাথে সানাজ প্রশ্ন করল, ওখানে গোসলের জন্য কি ভালো ব্যবস্থা আছে? মাহতিম চিন্তিত মুখে মোবাইলটা নিয়ে আরও একবার ডিটেইলস চেক দিল। সেখানকার সব ডিটেলস দেখে বলো। সব আছে। ওখানে একটা গ্রাম্য স্টাইলের পরিষ্কার পুকুর আছে, একটা সুইমিং পুলও এরিয়ার ভেতর পাবে। ইভেন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে 5 মিনিটের দূরত্বে যমুনা নদী। সব সিস্টেমই দেখি ফুলপ্রুফ করা। আই থিংক মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রশ্ন? সবাই একসঙ্গে মাথা নাড়িয়ে না বুঝালো। মাহতিম সকলের দিকে হাসি দিয়ে ট্যুরের জন্য প্রস্তুত হতে বলল। সবাই নিজ নিজ রুমে গিয়ে আলমারি খুলে পছন্দসই পোশাক আশাক বের করল। সুজলা, মাহমুদা এমন সিদ্ধান্ত শুনে প্রথমে ভড়কে গেলেও শেষে মেয়েদের খুশি বিবেচনা করে আনন্দমেলায় সামিল হলেন। শেফালি কিছুক্ষণ অমত ভাব দেখিয়ে নিরাপত্তার কথা বললেন,
কিন্তু পরক্ষণে নিজেই আবার মেয়ের ব্যাগ গুছাতে ব্যস্ত হলেন। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ মাহতিমের রুমে হান্নান শেখ আসলেন। মাহতিম বালিশ ঠিক করা বাদ দিয়ে হান্নান শেখকে ভেতরে আসতে বলল। হান্নান শেখ সূক্ষ্ম চিন্তার রেশ ফুটিয়ে মাহতিমের প্রশস্ত কাঁধে হাত রেখে বললেন, তোমরা তাহলে ভোরের দিকে যাচ্ছ তাই না? মাহতিম হ্যাঁ সূচকে মাথা দুলিয়ে বলল, জি না, 5টায় বের হলে 9টা বা 9:30টার দিকে পৌঁছে যাব। হান্নান বেকুল চিন্তায় দৃষ্টি নত করলেন। মাহতিম উনার মনের অবস্থা বুঝতে পারল। বুড়ো মানুষটা এতদিন যাবৎ নাতনিদের সাথেই কাটিয়েছেন। ঘুম থেকে উঠেই নাতনিদের হাসিমাখা মুখ দেখেছেন, আবার রাতে শোয়ার আগেও একবার করে দেখে আসেন। সেই মানুষটা যখন 3টা দিনের জন্য কোমল 4টে মুখের দেখা পাবে না, সেটা নিয়েই বুকটা কেমন হু হু করে ওঠে। মাহতিম হান্নান শেখের মলিন মুখটা দেখে বলল, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সঙ্গে নিতে পারি না, আমাদের কিন্তু এক্সট্রা রুম আছে। আর যদি রুম শর্ট পড়ে তাতেও সমস্যা নেই, আপনি আমার রুমেই না হয় থাকলেন। কি বলেন, আমাদের সাথে যাবেন? মাহতিমের ইচ্ছাকৃত প্রস্তাব শুনে খুশি মৃদু হাসলেন তিনি, কিন্তু খুশির প্রকাশ তেমন করলেন না। মাহতিমের কাঁধে চাপড় মেরে বললেন, আমার আর বয়স কই? একসময় প্রচুর ঘোরাঘুরি করেছি। আমার আব্বা একজন মাওলানা মানুষ ছিল। হায়রে কি বকা! আমি তবুও দোস্তদের সাথে ঘোরাঘুরি করতে যেতাম। তারপর তোমার নানির সাথে বিয়ে হলো। বিয়ের 1 বছরের মাথায় তোমার বড় মামা আসলো। এরপর আর ঘোরাঘুরির শখ ছিল না। কিন্তু শেষ বয়সে একটা ইচ্ছা ছিল, আমার নাতনিগুলোকে চীনামাটির পাহাড় দেখিয়ে আনব। ওখানে তো যাওয়ার শরীর নেই, কিন্তু কালকের উছিলায় ওরা একটু বাইরের দুনিয়া দেখে আসুক। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি জীবনেও রাজি হতাম না নানু ভাই। কিন্তু আমি আমার মার্জার ছেলেকে চিনি, এজন্য নাতনিগুলার জন্য ভরসা করতে পারি। তা নানু, তুমি নিজের দিকেও খেয়াল রেখো। কোনো সমস্যা হলে খবর দিও কেমন? মাহতিম সরল ভঙ্গিতে হাসি দিয়ে হান্নান শেখের হাতটা ধরল। দুহাতের মধ্যে বৃদ্ধের চামড়া কুচকানো হাতটা ধরে সম্মতি বুঝিয়ে দিল। হান্নান শেখ আর বাক্য খরচ করলেন না, চুপচাপ নিজের মনে রুমে চলে গেলেন। এদিকে মাহতিম যখন ঘুমিয়ে পড়ল, অন্যদিকে সকলের অগোচরে গোলবৈঠক বসল। এবারের বৈঠকটা মাহদিসহ করা হচ্ছে, তাও আবার ফারিনের রুমে। ফারিনের রুমটা এখন বদল হয়ে সাবার রুমে এসেছে। আজ সাবা সানাজের সাথে ঘুমাবে, তাই ফারিনও খুব চালাকি করে সবার শোয়ার পরই বৈঠক ডেকেছে। একসঙ্গে 9 মাথা একত্র হয়ে বসেছে, রুমের লাইট নিভিয়ে বৈঠকের মাঝখানে ফোনের ফ্ল্যাশ ঝালানো হয়েছে। প্রীতি সবার প্রথম ফিসফিসিয়ে বলল, কাল যেভাবেই হোক মেহনুরকে ভাইয়ার জিপেই বসাতে হবে। ও যেন ভুলেও আমাদের জিপে না বসে। প্রীতির কথায় সায় দিয়ে সৌভিক বলল, কথা তো ঠিক বলছিস, কিন্তু বাকিদের কিভাবে হ্যান্ডেল করি? সুরাইয়া তো পারলে মাহতিমের কোলে চড়ে বসব। সুরাইয়ার টপিক আসতেই সবাই চিন্তায় পড়ে গেল। মেহনুরকে আবোলতাবোল বুঝিয়ে জিপে বসালে সেখানে যদি সুরাইয়া এসে পল্টি খায়? কেউ কোনো সূত্র ধরে আগাতে পারল না। কিন্তু মাহদি ঠিকই একটা সুরাহা খুঁজে সবাইকে চমকে দিয়ে বলল, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবা? কেউ ওর কথায় গুরুত্ব দিল না। সবাই আগের মতো চিন্তায় ডুবে গেল। কিন্তু নীতি তখন কি মনে করে মাহদিকে বলার সুযোগ দিল। মাহদি তখন খুশি হয়ে সবার দিকে তাকিয়ে বলল, আমি এদিকে মেহনুর আপুকে ইচ্ছামতো দেরি করিয়ে দিব, আর ওদিকে তোমরা মাইক্রোতে সব সিট দখল করে বসে পড়বা। যখন আপু এসে দেখবে গাড়িতে আর জায়গা নেই, তখন বাধ্য হয়েই ভাইয়ার জিপে বসে পড়বে। কথা শেষ হতেই মাথার পেছনে দারুণ থাবড়া গেল মাহদি। ব্যথায় আর্তনাদ করতেই তোফা ওর মুখ চেপে শব্দ আটকাল। অন্যদিকে সামিক ওর পানে তাকিয়ে বলল, আরে বলদের বস্তা, প্রবলেম তো সিট নিয়ে না,
প্রবলেম তো সুরাইয়া নিয়ে। মাহদি ঝটকা মেরে মুখের উপর থেকে হাত সরিয়ে দিল। মাথার পেছনে ব্যথাতুর ভঙ্গিতে হাত বুলাতেই বলল, আমি কি সেটা জানি না? তোমরা তো আমার কথায় পাত্তাই দিচ্ছ না। আমি কি বলছি সেটা তো একবার ভালো করে শুনবা। গাড়িতে যে 10টা সিট আছে সেটা কি ভুলে গেছ? আর ঠাসাঠাসি করে না বসলে মেহনুর আপু কি ভাইয়ার জিপে উঠতে যাবে? তৌফা সিরিয়াস ভঙ্গিতে বলল, তো ঠাসাঠাসি করে কিভাবে বসবো? আমি তো মোটা না। মাহদি এবার মুখ ভেঙচি করে বলল, মাথায় নাই ঘিলু, আবার আসছে প্ল্যান বানাতে। আমাদের যেই মালপত্র পেছনের ডেকিতে তুলবে সেখানে পানি ঢেলে দিও, তাহলে ওই মালপত্র সব লাস্টের সিটে বোঝাই করতে পারবে। আর সিট কমে গেলে বসা নিয়েও ঠাসাঠাসি হবে। প্লাস মেহনুর আপুও বাধ্য হয়ে ভাইয়ার জিপে চড়বে। সুরাইয়া আপু যেহেতু বেশি লাফাচ্ছে, তাকে নীতি আপু আর ফারিন আপুর মাঝখানে কয়েদি বানিয়ে বসাবে। ঘটনা শেষ। সবাই বিস্ময়ে হা করে নিজেদের দিকে তাকালো লাগল। মাহদির মতো পুচকে ছেলে দুর্দান্ত একটা বুদ্ধি দিল। সবাই খুশিতে আটখানা হয়ে পিঠ চাপড়াতে লাগল ওর। মাহদি যেন ফুলে ফুলে আরও অ্যাটিটিউড দেখাতে শার্টের কলারটা টেনে নিল। গোলবৈঠক শেষ হতেই সবাই ঘুমানোর জন্য চলে গেল। আকাশ এখনো কালো কুচকুচে হয়ে আছে। রাত্রিকালীন শেষ মুহূর্ত চলছে। একটু পরে আজান দিল, এই ভোরের আলো ফুটতে শুরু করবে। শানাজ সবার আগে উঠে 3 বোনকে ডেকে তুলল। সুজলা, মাহমুদা, শেফালি সবার জন্য শুকনো খাবারের ব্যবস্থা গেল। ঘড়িতে বাজে 4:30। শানাজ হাতমুখ ধুয়ে এসে দাদাকে একবার দেখে এলো। হান্নান শেখ ঘুমাচ্ছেন বলে উনাকে আর ডাকল না। শানাজ আজ সবুজ রঙের শাড়ি বের করেছে, আঁচলটা কালো, তবে ব্লাউজটা লাল রঙের। সাবাও নিজের জন্য গাঢ় নীলের তাঁতের শাড়ি বের করেছে, ব্লাউজ যে কোনোটা পরবে সেটার জন্য সাদা ও নীল রং নিয়ে চিন্তায় বসে আছে। সুরাইয়ার জন্য শেফালি এসে লাল রঙের শাড়ি রেখে গেছে। শাড়ির অবস্থা দেখে সাবা ও শানা জাড়ালে কিছুক্ষণ হাসাহাসি করে নিজেদের কাজে মনোযোগ দিল। সবার চেয়ে দেরিতে উঠেছে মেহনুর, এদিকে হাতে আছে 25 মিনিটের মতো সময়। হাত মুখ ধুতে তাড়াতাড়ি নিচে নেমে কলপারের দিকে দৌড় লাগাল। হাঁপাতে হাঁপাতে কলপারের দরজা টেনে ভেতরে ঢুকতেই থম মেরে দাঁড়িয়ে গেল। মাহতিম বালতি থেকে মগে নিয়ে মুখ ধুচ্ছে। মাহতিম দরজার দিকে একদম নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়েই বলল, কলপার বা বাথরুমে আসার আগে যে নক করে ঢুকতে হয় সেটা কি জানো না? দরজা তো চাপানো ছিল, তবুও এই সেন্সটুকু নেই? মেহনুর তখন রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু সেদিন রুমে। কথা শেষ করতে দিল না ওর। মাহতিম ওকে থামিয়ে দিয়ে ভেজা হাতে চুলের মধ্যে ব্রাশ করতেই বলল, তোমার রুমে কোনো দরজা চাপানো ছিল না। আর যদি দরজা চাপানো থাকতো তাহলে আমি নক করেই ঢুকতাম, না হয় ঢুকতামই না। অযথা কারণে এখন গলা চড়াতে আসবে না। রেডি হও, হাতে বেশি সময় নেই। মাহতিম ওকে ইশারা দিয়ে রাস্তা থেকে সরতে বলল। মেহনুর ওর ইশারা দেখে মাথা নিচু করে সরে দাঁড়াল। মাহতিম ওর পাশ দিয়ে চলে গেলে কলপারে ঢুকে গেল মেহনুর। চাপকলে চাপ দিতেই দেখল আবারও কলটা ঘ্যারঘার শব্দ করছে, অথচ কোনো পানি দিচ্ছে না। আরও কয়েকবার জোরে চাপ দিল, ঠিকই, পানি আর পড়ল না। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, বালতি ভরেই রেখেছি। চোখ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে বালতিটা দেখে সেখান থেকে পানি নাও। পানিটা পুকুরের। মেহনুর আশ্চর্য হয়ে সাথে সাথে পিছু তাকাল, কিন্তু মাহতিমের মুখ আর দেখতে পেল না। আশ্চর্য হয়ে বালতির দিকে মুখ ফিরিয়ে মগের জন্য ধীরগতিতে হাত বাড়াল। সকালবেলা কল একটু সমস্যা করে, প্রথম প্রথম একটু চাপাচাপি করা লাগে, কিন্তু মাহতিম কি করে জানল সবার শেষে মেহনুর কলপারে আসবে? আর পানি পাবে না জন্যই কি পুকুর থেকে বালতি ভরে রেখেছে? মেহনুর ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। এই লোকটা যে কেমন ধান্দাবাজ সেটাই ভেবে আপন মনে হাসল।
সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে উঠানে এসে হাজির। সামিক, সৌভিক গাড়ির লাস্ট সিটে ব্যাগ ঠেসে রাখছে। গাড়ির ডেকিতে খুব আগেই 3 লিটার পানি ঢালা হয়েছে, ভালোমতো ভিজিয়ে মাহতিমের কাছে কৈফিয়ত দিয়েছে, বৃষ্টির পানিতে ডেকি খুব বাজেভাবে ভিজে গেছে। সেখানে কোনো ব্যাগ জিনিস রাখা যাবে না। মাহতিম এ ব্যাপারে সন্দেহ করলেও সেটা নিয়ে মাথা ঘামায় না। এদিকে সুরাইয়া, সাবা, শানাজ উঠানে এসে উপস্থিত হলে তৌফা দ্রুত সৌভিকের বুকে কনুই মারে। সৌভিক কপাল কুঁচকে ওর দিকে তাকালে তৌফা নিচু স্বরে বলে, দোস্ত, সুরাইয়ার অবস্থা দেখ, মনে হয় বিয়ের শাড়ি পরে আসছে। ভাইরে ভাই, আমারে বুঝা তুই, তোরে কেউ এ গেটাপে বের হয়? সৌভিক এক পলক সুরাইয়ার দিকে তাকালো। কটকটে লাল রঙের শাড়ি পরেছে সুরাইয়া, যার পাড়টা সোনালি। মুখে বেইজ মেকআপ জাতীয় কিছু করেছে, যার জন্য ব্রাইডাল লুক বোঝা যাচ্ছে। সৌভিক এটুকু বুঝতে পারল সে যদি আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তাহলে অট্টহাসিতে মারা যাবে। তাড়াতাড়ি সেখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল, বন্ধু, মাহতিম যদি এইটারে এখন ইজ্জত দেয় তাহলে কেমন লাগবো ভাবতো। তৌফা নিজের জম্পেশ উত্তরটা দিবে অমনেই দরজা দিয়ে দ্রুতগতিতে বের হলো মাহতিম। পকেট থেকে জিপের চাবি বের করতেই সুরাইয়ার অবস্থা দেখে পা থামিয়ে দাঁড়াল। সুরাইয়ার দিকে যখন আপাদমস্তক তাকাচ্ছিল তখন সুরাইয়া সেটা আর চোখে দেখে মনেমনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছিল। এদিকে মাহতিম পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ জিপে উঠে বসল। কি সিস্টেমে চাবি ঢুকাতেই শেফালি এসে হইচই সুরে বলল, আচ্ছা, এতগুলা মানুষ যাব, এতগুলা জিনিস যাব, গাড়ি কেন একটা যাব? এক গাড়িতে ঠাসাঠাসি করিয়া বসবার মানে আছে? ও সুরাইয়া, তুই গাড়ি থিন না মতো, জিপ গাড়িতে উঠিয়া বসো। এ কথা শুনে মাহতিম চাবি মুচড়ানো থামিয়ে শেফালির দিকে ভ্রু কুঁচকে তাকালো। শেফালির দৃষ্টি আর্কন করে বলল, জিপ কি আপনি চালাবেন মেজো মামি? কাকে অর্ডার দিচ্ছেন? আমি তো আমার জিপে আর কাউকে বসাবো না। মাহতিমের অবস্থা দেখে নীতিরাও কিছু বলল না। সৌভিক শুধু ঠোঁটের উপর তর্জনী দিয়ে চুপ থাকার ইশারা করল। পেছনে থেকে সুজলা, মাহমুদা, মার্জা ও হান্নান শেখ এসে জড়ো হয়েছে সেটার জন্য বাধা দিল। শেফালি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলল, দেহ মাহতিম, তুমি কলাম ভালা কাজ করতেছ না। গাড়িতে ঠাসাঠাসি কইরা বসলে কেউ কি শান্তিমতো যাবার পাবো? তোমার জিপ তো পুরাই খালি। সুরাইয়ারে একটু বসবার জায়গা দিল তো ক্ষতি হব না। মাহতিম এবার ভ্রু উঁচিয়ে ড্রাইভের হুইলের উপর দুহাত রেখে তাকালো। রাগত স্বরে সংযত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে কি খুবই ভালো মনে করেন? একটার পর একটা রং তামাশা যে করছে সেটা কি ভুলে গেছেন? সুরাইয়া যদি আমার বোন হতো থাপড়িয়ে ওর সাহস বের করে দিতাম। আমার একটা বোন আজ পর্যন্ত কুপথে যায়নি। আমাকে না জানিয়ে, পরিবারকে নাবলে কোথাও বের হয়নি। সেই মেয়েকে আমার পাশে কেন, আমার আশেপাশেও রাখব না। আপনার যদি একান্ত সমস্যা হয় ওকে ওই গাড়ি থেকে নামিয়ে নিন। মাহতিমের কথা শুনে মার্জা তেরে আসলো। ওর পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে শাসন ভঙ্গিতে বললেন, এগুলো কেমন আচরণ? তোকে বারবার কেন বলতে হয় মেজো ভাবির সাথে ভালোভাবে কথা বলবি? তুই বাবা মশাইয়ের সামনে এরকম আচরণ করছিস? মাহতিম মায়ের দিকে এক পলক তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকালো। শেফালিও দারুণ খেপেছে দেখে সেখান থেকে দৃষ্টি সরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার বাবা মশাইয়ের কোনো সমস্যা হলে এতক্ষণে ঠিকই আওয়াজ তুলত। উনি যেহেতু চুপ করে আছেন তুমি আর কথা বলো না মা। আমি ওই সুরাইয়াকে আমার জিপে তুলব না। মার্জা কঠিন কিছু বলতে যেয়ে থেমে গেলেন। মাথা ঘুরিয়ে সুজলা ও মাহমুদার দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব বুঝালেন। সুজলা চোখ দিয়ে ইশারা করে সেখান থেকে সরে আসতে বলল। আর কোনো কথা না বাড়িয়ে মার্জা যখন চলে এলো তখন মাহদির হাত ধরে মেহনুর বের হল। সবার শেষে
সবার দেরিতে মেহনুর এসে উপস্থিত হল। এবার শেফালি দারুণ একটা কোপ বুঝে ঘোড়া এগিয়ে বললেন, তা বাবা, এখন কি করবা শুনি? মেহনুর যে এখন বসবার জায়গা পাব না, ওর জন্যে কি জিপে ব্যবস্থা করবা? মাহতিম শক্তমুখে তাকিয়ে রইল। অন্যদিকে মেহনুর অবুঝের মতো ঘটনা বুঝার চেষ্টা করতে লাগল। মাহদি এখন কি করবে সেটা বুঝতে না পেরে মেহনুরের হাত ছেড়ে মাইক্রোর দিকে দৌড় লাগাল। সামিক ওকে আসতে দেখে হাত বাড়িয়ে নিজের কোলে বসার জন্য ইঙ্গিত দিল। মাহদি ছুটে এসে গাড়িতে চড়ে সামিকের কোলে উঠে বসল। কিন্তু মেহনুর কি করবে বুঝে উঠতে পারছে না। গাড়িতে যেহেতু জায়গা নেই, তাই সে ঠিক করল ওদের সঙ্গে যাবে না। শেফালির চটানচটান কথাও যেন বন্ধ হতে চাইছে না। প্রীতি দ্রুত একটা সিদ্ধান্তে আসার জন্য সিয়ামের ফোনে টেক্সট পাঠাল। সৌভিক ড্রাইভিং সিটে বসা ছিল, সিয়াম তার পাশেই বসা। টেক্সটের টিউন বেজে উঠতেই সিয়াম পকেট থেকে ফোন নিয়ে দেখল প্রীতির মেসেজ। প্রীতি সেখানে লিখেছে, ব্রো ডু সামথিং। দিস শেফালি ইজ জাস্ট ইরিটেটিং। প্লিজ ট্রাই টু কনভিন্স মার্টিং ভাইয়া। প্রীতির মেসেজ দেখে সিয়াম সেটা সৌভিককেও দেখাল। সৌভিক চিন্তিত মুখে সিয়ামের দিকে তাকিয়ে রইল। হান্নান শেখ বলে দিল, যদি একজন নাতনি না যেতে পারে তাহলে চারজনই বাদ যাবে, কারোর যাওয়ার দরকার নেই। সুজলাও বলে দিল, মেয়েরা বাড়িতে থাকুক, বাকিরা ঘুরে আসুক। ট্যুরের রাস্তা যখন সবাই বন্ধ দেখল, তখনই মাহতিম থমথমে অবস্থায় নীরবতার উচ্ছিন্ন করে বলল, মেজো মামি, ছোটবেলায় টস খেলছেন না? সুরাইয়া এবং মেহনুর এই দুজনের নামেই দুটো চিরকুট লিখব, আপনাকে যেকোনো একটা চিরকুট শুধুমাত্র একবার উঠাতে বলবো। চিরকুটে যেই নাম আসবে সেই ব্যক্তি আমার জিপে বসবে, আর যে বাদ যাবে সে নীতি ও ফারিনের সাথে বসবে। ওই মাইক্রোতে একটা সিট খালি, এই জিপেও একটা সিট খালি। বাকিটা বুঝছেন তো? চিরকুটের কথা শুনে সবাই আল্লাহ আল্লাহ করতে লাগল। চিরকুটের নামটা যেন মেহনুরই হয়, আর মেহনুরই যেন মাহতিমের পাশে বসে আসতে পারে। সবাই একমনে জিকিরের তুফান লাগিয়ে দিল। অন্যদিকে পকেট থেকে ছোট কাগজ বের করে দুটুকরো করে নিল মাহতিম। চিরকুটে নাম বসিয়ে সুন্দর করে ভাঁজ করল। দুহাতের মুঠোয় একবার ঝাঁকি মেরে শেফালিকে তুলতে বলল। শেফালি অনেক চিন্তা করে 2 মিনিট সময় নষ্ট করে একটা চিরকুট বাছাই করল। সেই বাছাইকৃত চিরকুট খুলেই দেখতে পেল সেখানে 4টা অক্ষরে মেহনুর লিখা। শেফালির মুখে এক ডলা কালি মাখার মতো কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভেতরে সবাই চাপা খুশিতে আবেগ আটকে রাখল। মাইক্রোর দরজা টান দিয়ে আটকানো হলো, আর শেফালির সামনে দিয়েই মাহতিমের পাশে এসে মেহনুর দাঁড়াল। জিপি উঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল মেহনুরের। সেটা দেখে মাহতিম ওর দিকে হাত বাড়িয়ে দিল, মেহনুর সেটা ধরল না। মাহমুদাকে ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসল মেহনুর। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগে ছুটল, এরপর শান বাজিয়ে ধুলো উড়িয়ে মাহতিমের জিপ চলল। শত গালি, শত ধিক্কার, শত ভৎসনা করে উঠানেই দাঁড়িয়ে শেফালি। কঠোর চোখে রাগী দৃষ্টিতে ছাড়খাড় করে গালাগাল করতে লাগল মেহনুরকে। উনার মেয়ে সুরাইয়ার জন্য গলার কাটা হিসেবে এই মেহনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেলে মুষ্টিবদ্ধ করে থাকা শেফালি মাটির দিকে তাকাল। মাটিতে দুটো চিরকুট দেখে দুহাতে দুটো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। শেফালি বন্ধ চিরকুটটা খুলে স্থির হয়ে গেল। রাগে সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। দুটো চিরকুটেই একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। 4টা গোটা গোটা অক্ষরে মেহনুর শব্দ লেখা। চলবে ইনশাআল্লাহ।